তো সবার অনুমতি হলে শুরু করতে পারি। জি জি প্লিজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেকেই দেখতে পাচ্ছি, সবাইকে একসঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ডিসেম্বরের শুরুতে আপনাদের কাছে আমরা আবার হাজির হয়েছি। Last time we met, it was 3rd of October. So exactly, we took almost 8 weeks, 2 months to come back to you. আপনারাই হলেন আমাদের বলতে গেলে অ্যাকাউন্টেবল প্ল্যাটফর্ম, যেখানে এসে আমরা গত মিটিংয়ে কি আপনারা সাজেস্ট করেছিলেন এবং এই মিটিং এ আমরা পেশ করব যে আমরা কতখানি করতে পারি। সরি আসনাদ ভাই, একটু লেট হয়ে গেল। দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন, ওয়েলকাম। আমরা শুরু করছিলাম। আপনারা কাইন্ডলি যদি যার যার মাইক্রোফোনের দিকে খেয়াল রাখেন আর মিউট করে দেন, তাহলে যখন আপনারা কথা বলবেন বাকি সবাই আমরা শুনতে পাবো। তো আপনাদেরকে ওয়েলকাম। আমি আজকে নাম ধরে ধরে সম্ভাষণ করতে চাচ্ছি না, কারণ আমাদের অনেক কিছু বলার আছে, যেটা আমি বলতে চাচ্ছি যে উই met last 3rd of October. You suggested quite a lot of suggestions and also floated quite a lot of suggestions. আমরা সেগুলো আপনাদের কথা শিরোধার্য ধরে নিয়ে আমরা কাজ করেছি। আজকে আবার আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা যেটা বলে, we submit what we have done, and এজেন্ডা আইটেমে পরিষ্কার আছে যে মিনিটস অফ দি লাস্ট জেনারেল মিটিং একটু আমি টাচ করব, তারপরে আমাদের ডিজি এক্স কাউন্সিলর এক্স ডেপুটি মেয়র ওয়াহিদ আহমেদ সাহেব আপনাদের কাছে আমাদের এই গত 8 মাসে 8 সপ্তাহে 8 উইকস আমরা কি করতে পেরেছি এটা নিয়ে রিপোর্ট পেশ করবেন। তারপরেই আমরা আপনাদের কাছে চলে যাব। আপনারা যখন কথা বলবেন হাত তুললে তো ভালো, আমাদের ডিজি সঞ্চালক বা আমিও যদি পারি খেয়াল রাখবো যে কে কথা বলতে চাচ্ছেন, এবং আপনারা আপনাদের সাজেশন দিবেন। ওইটাই মেইন এজেন্ডা আইটেম নাম্বার 5 ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যে যেমন আমার এখন অফ হ্যান্ড মনে পড়ছে, মিনিটসে আছে আমাদের এক্স মেয়র এক্স কাউন্সিলর এখনকার কাউন্সিলর জব্বার, উনি বলেছিলেন প্রায়োরিটাইজ করতে। আমরা কিছু কাজ প্রায়োরিটাইজ করেছিও, সেগুলো আপনাদের কাছে পেশ করবো। কাজেই আবার আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। গ্লোবাল মিটিং এটা, আপনাদের অনেকের অনেক অসুবিধা আছে। আমরা আমাদের বিলেতেরও এখন রাত 10টা, আপনাদের বিভিন্ন দেশ থেকে আপনারা জয়েন করেছেন বিভিন্ন সময়ে। অস্ট্রেলিয়াতে এখন খুব ভোর, মালয়েশিয়াতে খুব ভোর। আশা করছি ওইসব এলাকা থেকেও আমাদের সঙ্গে জয়েন করবেন আমাদের নেতৃবর্গ। কাজেই ইটস এ মিটিং অফ দি লিডার্স। আমি আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং আমি ডিজি প্রথমে আমি একটু অ্যাপোলজি নিতে চাই। আপনাদের কাছে কোনো অ্যাপোলজি আছে কিনা? আমার কাছে একটা আছে, আমি সেটা দিয়ে শুরু করি। নাজ খসরু, ব্যারিস্টার নাজ খসরু আমাকে কিছুক্ষণ আগেই জানিয়েছেন যে তিনি একটা কাজে আটকা পড়ে গেছেন, আসতে পারবেন না। আরেকটা 2 নম্বর আমার কাছে আছে, সুইডেন থেকে আমাদের এনাম চৌধুরী জানিয়েছেন তার করোনা হয়েছিল, আপনাদের দোয়ায় হি ইজ রিকভারিং, অনেকটা রিকভার্ড। কফের কারণে উনি ভাবছেন এই মিটিং উনি ড্রপ করবেন। এই দুটো আমার কাছে অ্যাপোলজি আছে। আর আপনাদের কাছে আর কোনো অ্যাপোলজি থাকলে চটজলদি যদি দিয়ে দেন, তাহলে ডিজি সাহেব সেটা নোট করে নেবেন। আর কোনো অ্যাপোলজি নাই বোধহয়। না থাকলে আমরা এগোই। মিনিটস অফ দ্য লাস্ট মিটিং, মিনিটস অফ দি লাস্ট মিটিং, এই সম্বন্ধে আমিও একটু বলি না, ডিজি সাহেব বলবেন? আমি বলতে পারি। আপনাদের মিনিটস অফ দি লাস্ট মিটিং আপনাদের কাছে না থাকলেও আমি মনে করিয়ে দিতে পারি যে সেই মিটিং 3rd of October মিটিংয়ে প্রায় 31 জন বিভিন্ন দেশ থেকে সামিল হয়েছিলেন। মূল এজেন্ডা ছিল অ্যাকচুয়ালি রিটার্নিং এনআরবিস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড দেয়ার সাফারিংস। এটা নিয়ে আপনারা সবাই কথা বলেছেন, অনেক রকম সাজেশন দিয়েছেন। মেইন সাজেশন গুলো ছিল যে বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে আমরা চাপ প্রয়োগ করব। সেকেন্ড সাজেশন যেটা সামারাইজ করা যায়, আপনারা বলছিলেন যে আমরা যখন নিজের পায়ে দাঁড়িয়ে যাব আমাদের কাজের ভিত্তিতে, তখন আমরা আইএলও, আইএমও বা হিউম্যান রাইটস এগুলোর সঙ্গে অ্যাফিলিয়েশন চাইব।
তার ফলে যে সরকারের সঙ্গেই আমরা whichever government we want to talk to or want to raise certain issues regarding NRBs, সেই গভর্নমেন্ট আমাদের ওয়েবসাইটে গেলেই দেখতে পাবে আমাদের কাজ কর্মকাণ্ড এবং আমাদের এফিলিয়েশন এবং আমাদের কথাবার্তা শুনবেন। এটা হলো আমাদের আশা এবং আপনাদের সাজেশন ওইটা ছিল। মিনিটসে আরো কিছু সাজেশন ছিল, যেমন বাংলাদেশে আমাদের শাকিল চৌধুরী সাহেব বলছিলেন হি উইল অ্যাক্ট এজ আওয়ার পোস্ট অফিস। আমরা তাকে আজকে মিটিং এ আশা করছি তিনি থাকবেন। আর বাকি যেসব কথাবার্তা এসছিল সেগুলো ডিজি সাহেব বলবেন। আমরা যেমন আমি এমনি বলে ফেলছি যে আমাদের আপনাদের সামনে পেশ করতে হবে ওয়েবসাইট, আমাদের লোগো, আমাদের ফাইন্যান্স, আমরা এর মধ্যে এনআরবিদের জন্য কি করতে পারছি। অ্যাজ ইউ সেইড, প্রায়োরিটাইজ সব কাজ তো আমরা করতে পারবো না। আমরা মাত্র একটা নতুন সংগঠন, আমাদের প্রতিষ্ঠা লাভটাও অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটাও আমাদের অনেক। কাজেই জীবিকা এবং জীবনের মাঝখানে এবং করোনার মাঝখানে আমরা যতটুকু করতে পেরেছি আজকে আপনাদের কাছে আমরা পেশ করব। মিনিটস অফ দি মিটিং এর শেষের দিকে ছিল যে যেটা সবচেয়ে বেশি আমাদেরকে পীড়া দিয়েছিল যে রিটার্নিং এনআরবিসদের জেলে নেওয়া হচ্ছে ইত্যাদি বিষয়ে আমরা কি করতে পারি। আমরা যথেষ্ট কিছু করেছি, আপনাদের কাছে পেশ করার মতো আমাদের অনেক জিনিস আছে। কাজেই সেটাও কাভার্ড হয়েছে। সৌদি আরবের মানুষগুলো যারা দেশে আটকা পড়েছিল সেই সম্বন্ধেও আপনারা উৎকণ্ঠা প্রকাশ করেছেন। অনেকে বলছেন রেমিটেন্স বন্ধ করে দেওয়া। আপনাদেরই সাজেশন ছিল যে সেই পথে না এগিয়ে বরং রেমিটেন্স মানুষ এই করোনার কারণে হয়তো বেশিভাবে দেশে পাঠাচ্ছে, সেটা অবশ্য দেশের সুস্থতার কোনো কারণ দেখায় না। সেই জন্য বলা হয়েছে রেমিটেন্সের দিকে না গিয়ে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে যেমন একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারি। যে সরকারে বা যে গভর্নমেন্টের সঙ্গে এই এনআরবিরা সাফার করছে তাদের সঙ্গে আমরা কোনো কমিউনিকেশন করতে পারি কিনা, সেটাও আপনাদের সাজেশন ছিল। সেটাও মিনিটসে উল্লেখ করা আছে। দ্যাটস অ্যাবাউট ইট মিনিটস। কাজে সবকিছু আমি দেখতে পাচ্ছি মিনিটসে আছে। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা এই মিনিটসটাকে অ্যাপ্রুভ মিনিটস বলে আজকে ডিবি সাহেবের কাছে আমরা ফিরিয়ে দিতে পারি। উনি এটাকে অ্যাপ্রুভ বলে ওয়েবসাইটে যথাসময়ে এটা সংযোজন করবেন। এখন আপনারা যদি বলেন ইট ইজ অ্যাপ্রুভড, উইল অ্যাপ্রুভ ইট। আর যদি আপনারা যারা পড়েছেন এটা যদি বলতে চান যে না এই বিষয়ে এইটা আর একটু বাদ পড়েছে, সেটা আমরা শুনবো। কোনো কথা আছে কিনা আমরা হাত তুললেই আমরা আনমিউট করে দিব, আপনি বলতে পারেন। আর না হাত তুললে আমি ধরে নিব যে আমরা পরবর্তী আইটেমে যেতে পারি। Mr. President, I'm happy to support that the minutes are approved. থ্যাংক ইউ। Thank you. থ্যাংক ইউ জোবার সাহেব। আস্তাদ ভাই, আমি হাত তোলা দিয়েছিলাম বহুত আগে। আচ্ছা বলেন। যখন আচ্ছা আমি তো বুড়ো হয়ে যাচ্ছি, চোখে দেখি না, কিন্তু ডিজি সাহেব ইয়াং। আসাদ ভাই তো শেষ করছেন না এখন? আসাদ ভাই শেষ করার পরে ইনশাআল্লাহ আসাদ ভাই মিনিস্টারের মধ্যে আমার কথা আছে যে apologies Liton Ahmad from New York, অসুস্থ, he will not be able to attend. হ্যাঁ, এটা তো আজকের মিটিং এর জন্য। আচ্ছা, আপনার আগে বলছিলেন তো আপনার অ্যাপোলজি আসছেনি, ওইটা বাদ পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিস হলো যে আমাদের এখানে কিছু নাম আছে যে পার্টি হিসাবে, আমাদের কোনো পার্টি হিসাবে আইডেন্টি করা যাবে না কি? আপনারা এটা পার্টি হিসাবে আইডেন্টি করবেন না? থ্যাংক ইউ। এটা খুব ভালো সাজেশন। যদি কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন আমাদের থাকেও সেটা আমাদের ইওর পার্সোনালিটি এন্ড প্রজ্ঞা, কিন্তু আমাদের কমিউনিটি লিডারশিপের নাম দিলেন যে কমিউনিটি সংগঠনের সাথে আছেন। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিতে পারি। সরকার কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আনমিউট করেন। সময় কিন্তু পাবেন পরবর্তীতে। এখানে যদি মিনিটসের উপরে যদি কথা না থাকে, আমি একটু বলে দেই, যদি আসনাদ ভাই ওয়েলকাম করছেন তারপরে শুধু লাস্ট মিনিটস অফ দ্য মিটিংটা উনি কি হয়েছে ওইটা আপনি জানাইছেন, এটার উপরে যদি কোনো কথা থাকে তাহলে বলবেন, না হলে আপনারা সময় আসবে পরবর্তীতে। এখন আপাতত আমি মনে করি যে আমরা যদি মিনিটসের উপরে যদি কোনো কথা থাকে বলবেন আপা, না হলে পরবর্তী আইটেমে আপনি আপনার সুযোগ পাবেন আপনি কথা বলা। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে
আমরা ধরে নিচ্ছি এটা। আনমিউট করে কথা বলতে হবে, উনি হাত উঠিয়ে রাখছেন। ও আচ্ছা, তাহলে আনমিউট করেন। আনমিউট করেন। ডক্টর জারিনা কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়াহিদ ভাই, থ্যাংক ইউ। তো আমার একটা পরামর্শ হলো, আমি গত মিটিং আসলাম না, তো এই যে মিনিটটা যদি আমরা গ্রুপে দেওয়া হয়ে যায়, তো হয়তো আমি যারা দেখছি না এগুলো জানা নাই, তো মনে হয় সবাই আপনি যে আনমিউট করতে হবে। পরবর্তী জন্য একটা পরামর্শ আর কি, যদি আপনারা মানে প্রোগ্রামের আগে দেওয়া হয় তাহলে যারা দেখলাম উপস্থিত আসলে তারা দেখে নিবে মিনিট। অবশ্যই তারপরে একটা পরামর্শ আর কি। এটা দেওয়াই ইনশাআল্লাহ। এটা এর লাগে আসনাদ ভাই মানে আপডেট দিলাইছো নরমালি, মানে সবরে এর লাগে হি টুক টাইম few minutes and আপডেট ভার্বালি করে লিসিং। এটা দেওয়াই পরবর্তীতে মিনিটটা পাঠানো দিব ইনশাআল্লাহ, নো প্রবলেম। আপনি আপনার কোনো, আমি শুধু বলতে চাচ্ছি যে আমি দেখিনি আপনি মিনিট পাঠিয়েছেন কোথায়। I didn't read, but I accept all of you read and it must be correct. ছিল। আমি The next time আমাকে একটু জানিয়েন কোথায় পাঠান। নিশ্চয়ই, আর ওটা এক্সিকিউটিভদের ওয়েবসাইটে ওকে, ছিল। থ্যাংক ইউ। শোনেন, আপনি এক্সিকিউটিভদের ওয়েবসাইটে ছিল। আমরা তো দিনে দিনে মজবুত হচ্ছে এবং আমরা প্রায় 2 মাস পরে অনেক কাজকর্ম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে সাজেশন যেটা এসছে যে মিনিটস গুলো জেনারেল মিটিং এর আগে সব আর কাছে পৌঁছানো দরকার, এটা আমরা নিলাম। আর আপনারা অনুমতি দিলে এই মিনিটসটায় বিশেষ কিছু নাই। এটার মধ্যে যে প্রসঙ্গটা মেইন এজেন্ডা ছিল রিটার্নিং এনআরবিস এবং তাদের বিষয়ে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিরা কি করছে এবং কি করণীয়, সেটাই আপনাদের সাজেশন ছিল, সেইগুলো লিপিবদ্ধ হয়েছে। এবং এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট, এই মিটিং এর মিনিটস গুলো ইম্পর্টেন্ট, কারণ এই মিটিং আমরা বলবো যে আমরা কতখানি করেছি। পরবর্তী মিটিং এর আগে পাঠানো হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এবং এখন ডিজি সাহেবকে আমি অনুরোধ করছি ওনার রিপোর্ট পেশ করার জন্য। থ্যাংক ইউ। নেক্সট এজেন্ডা আইটেম। থ্যাংক ইউ আসনাদ ভাই। আসসালামু আলাইকুম। এখন আমি একটু, আপনারা হয়তো স্ক্রিনে সবাইকে দেখবেন না, শুধু আমার ইয়েটা দেখবেন, প্রেজেন্টেশনটা দেখবেন। আমি আশা করি সবাই মানে হয়তো দেখবেন না, কিন্তু আমার ভয়েসটা আশা করি শুনবেন আপনারা। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আমি স্ক্রিনের উপরে আপনাদেরকে রিপোর্টটা দিয়ে দেবো, খুব কুইকলি করব, কারণ এখানে আপনারা সবাই শিক্ষিত মানুষ, সবাই মানে কমিউনিটিকে লিড করেন, তো বাঙ্গা আমার বলতে হবে না, কিন্তু তারপর আমি কয়েকটা স্লাইড আছে, আমি খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা হয়ে গেছে আমাদের লাস্ট মিনিটস অফ দা মিটিং। আপনারা যারা দেখতে চান ভেরি কুইকলি, আসনাদ ভাই এটা বলছেন, এইখানে এইটাই আছে অলরেডি মিনিটস, এইখানে এটা আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। ভয়েস ফর বাংলাদেশি যেটা, এটা ব্যাকগ্রাউন্ড যেটা, এটা আপনারা সকলেই জানেন যে প্রায়র টু দ্য প্যান্ডামিক্স আউটব্রেক আমরা আলাপ করতেছিলাম যে বাংলাদেশিদের একটা ভয়েস হওয়া দরকার। কয়েকজন যে আমাদের বিভিন্ন দেশে আমরা যারা আছি, আমাদের একটা সমষ্টিগত একটা ভয়েস থাকা দরকার। আর এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, এর মধ্যেই প্যান্ডামিক চলে আসলো। প্যান্ডামিকে আমাদেরকে আরো গাঢ় করলো একে অন্যের সাথে সম্পর্ক। আমরা প্রতিদিন কথা বলতাম প্রায় কয়েকজন। এক পর্যায়ে আমরা চিন্তা করলাম যে বাংলাদেশের জন্য আমাদের যারা বিশেষ করে নির্যাতিত বাংলাদেশি আছে, মিডিল ইস্টে যারা থাকে, অথবা বিভিন্ন দেশে যাদের কোনো ভয়েস নাই, আমরা কি তাদের জন্য একটা ভয়েস হতে পারি? এই চিন্তা থেকে আমরা কিন্তু এই অর্গানাইজেশনের উৎপত্তি। আমরা অনেক ইনফর্মাল মিটিং করেছি, তারপরে এটা যখন ফর্মালি একটা রূপ দেওয়ার চেষ্টা করি, তখন কিন্তু আমরা আরো কিছু ভাইদেরকে আমরা ইনভাইট করি এটা ফর্মাল রূপ দেওয়ার জন্য। ফর্মাল আমরা নিয়ে আসার পরে আপনাদের অনেককেই বিভিন্নভাবে আমরা আমন্ত্রণ করেছি। কেউ আমরা এক্সিকিউটিভ আমরা কিভাবে করবো সেটা স্ট্রাকচারটা আমরা চিন্তা করতেছিলাম। এক পর্যায়ে আমরা চিন্তা করলাম যে এটা একটা স্ট্রাকচার হওয়া দরকার, একটা স্ট্রাকচার আমাদের এক্সিকিউটিভ স্ট্রাকচার হওয়া দরকার, একটা স্ট্রাকচার হওয়া দরকার আমাদের গ্লোবাল স্ট্রাকচার হওয়া দরকার। আর এটার উপরে কিন্তু আমরা এই অর্গানাইজেশনটা আমরা দাঁড় করিয়েছি। আপনারা ইতিমধ্যেই আপনারা অনেকেই এক্সিকিউটিভে আমাদের কমিটিতে জয়েন করেছেন। এটা আমরা আসলে কেউকে কোনো ইলেকশন না, আমরা ইনভাইট করেছি আপনাদের মেধার উপরে, আপনাদের কাজের উপরে, আপনাদের দেশে আপনাদের অবস্থানের উপরে আমরা আপনাদেরকে ইনভাইট করেছি এবং আপনারা অলরেডি এক্সিকিউটিভ কমিটিতে আপনারা জয়েন করেছেন। আমরা আশা করতেছি যে এখানে অনেক যোগ্য, এখানে ইউকেতে আছেন আমাদের যারা বড় ভাইয়ের অ্যাডভাইজার হিসাবে আমাদের সাথে কাজ করবেন। যেহেতু ইউকেতে আমরা প্রথমে শুরু করেছিলাম, আমরা অনেকে আমরা অলরেডি আছি এটা কমিটিতে। আমরা বাইরের থেকে আমাদের নতুন নতুন মুখ নিয়ে আসার, ভালো ভালো মুখ নিয়ে আসার চেষ্টা করতেছি, যাতে এটার একটা ওয়েট ক্যারি করে এবং এটা যাতে এই ভয়েসটা যাতে সত্যিকার একটা ভয়েস হয়। আমরা ইতিমধ্যে কনস্টিটিউশন করেছি,
কনস্টিটিউশনে মেম্বারশিপ আমি অলরেডি বলেছি, মেম্বারশিপের আমরা কিভাবে আমরা এটা করেছি, আমরা মানুষদেরকে ইনভাইট করেছি এবং ইনভাইটের উপরেই আমরা মেম্বারদেরকে আমরা এখানে নিয়েছি। এখন পর্যন্ত আমরা ওয়াইডলি করি নাই। এখানে যারা ফাউন্ডার ছিলেন এটা তারা চিন্তা করছিলেন যে অর্গানাইজেশন গ্লোবালি করতে গেলে কিছু ডিফিকাল্টিস হবে এবং এটা ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে, কিন্তু তারপরেও আমরা বলছি এটা অর্গানাইজেশনটা এইভাবে হোক, ডিফিকাল্ট হোক, কিন্তু তারপরে সবার ভয়েসটা আমরা একত্রিত করতে চাই। আমরা একটা অর্গানাইজেশনটা শুরুর পর থেকে একটা রেজিলিয়েন্ট একটা ভয়েস হয়েছে এবং এটা যারা জয়েন করেছেন এখন পর্যন্ত আমরা সবাইকে দেখতেছি ভেরি হেল্পফুল এবং তারা অর্গানাইজেশনের যে একটা উদ্দেশ্য আছে, একটা ভিশন আছে, একটা মিশন আছে, এটার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমরা সোফার কি অ্যাক্টিভিটিস করেছি, আমরা যেগুলো অ্যাক্টিভিটিস করেছি এ পর্যন্ত, সেটা হচ্ছে যে আমি সংক্ষেপে বলতেছি, আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না, এখানে লেখা আছে যে অর্গানাইজেশনে আমরা যারা সাফার করতেছে বিভিন্ন দেশে, বিশেষ করে মিডল ইস্টে অথবা অন্যান্য দেশে যারা আমরা এনআরবি রয়েছেন তাদেরকে কিভাবে আমরা কাজ করতে পারি এটা নিয়ে আমরা কিছুটা কাজ করেছি। একটা প্রথমে আমরা চিন্তা করলাম যে আমাদের প্রবাসী যারা আমরা হার্ড ওয়ার্কিং করে আমরা দেশে টাকা পাঠান, তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হয় না। সম্মানের পরিবর্তে বিভিন্ন ধরনের উক্তি করা হয় যেগুলোর কারণে আমাদেরকে দুঃখ দেয়। বিশেষ করে এই সময়ে শুরুর পরেই ফরেন মিনিস্টারের কিছু কথাবার্তা ডেরোগেটরি স্টেটমেন্ট যেটা দিয়েছিলেন সেটার কারণে আমরা কিন্তু খুব ব্যথিত হয়েছিলাম। এরপরে আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রাইম মিনিস্টার বরাবরে একটা শক্ত চিঠি দিয়েছেন এবং উনি মানে ফরেন মিনিস্টারকে আমাদের প্রবাসীদের কাছে অ্যাপোলজি দেওয়ার জন্য উনি চিঠি দিয়ে উনি জানিয়েছেন। তার পরবর্তীতে আমরা অর্গানাইজেশনে আরো কিছু স্ট্রাগল যেটা হয়েছে বিভিন্ন করে ইটালি থেকে যাওয়ার পরে যেভাবে কথাবার্তা হয়েছে এটার বিরুদ্ধে আমরা সোচ্চার আমাদের ভয়েস আমরা রেজ করেছি, আমরা চিঠি দিয়েছি। আমরা তাহের ভাই বিভিন্ন সময় প্রেস স্টেটমেন্ট, বিভিন্ন দেশে বিদেশে প্রেস স্টেটমেন্ট দিয়েছেন। রিসেন্টলি ওমানের একজন বাংলাদেশি উনি মারা গিয়েছিলেন, মারা যাওয়ার পরে উনার লাশ দেশে পাঠানোর মতো টাকা নাই। আমাদের অর্গানাইজেশন থেকে তাৎক্ষণিকভাবে আমরা যারা মিটিং গেছিলাম আমরা ওনার সেই টাকাটা আমরা জোগাড় করে দিয়েছি এবং লাশটা ওনার দেশে গিয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে আমরা গত কয়েকদিনে তারপরে কিছুদিন আগে যারা ওই যে জর্ডানে আমার মনে আম্মানের একটা কয়েকটা টেক্সটাইল ওয়ার্কাররা তারা মানে ইয়েতে ছিল, তাদের সমস্যা হচ্ছিল, তারা ফিজিক্যালি এবং ভার্বালি অ্যাবিউজ হচ্ছিল এবং এটার কারণে বাংলাদেশের গভর্নমেন্ট খুব তেমন কিছু করতেছিল না। তাই সাথে সাথে আমাদের প্রেসিডেন্ট সাহেব এখানের যারা প্রবাস কল্যাণ মন্ত্রী এবং তারপরে ফরেন মিনিস্টারের সাথে যোগাযোগ করে এবং বিশেষ করে প্রবাস কল্যাণ মন্ত্রী আমি যতটুকু জানি ওনাকে খুব হেল্প করেছেন এবং এটার সমস্যার সমাধান হয়েছে। বিরাট একটা সমস্যা হয়েছিল, এটার সমাধান কিন্তু এই ভয়েস ফর বাংলাদেশ, গ্লোবাল বাংলাদেশ এটার সমস্যার সমাধান দিয়েছে। তারপরে আমরা আরো বিভিন্ন অ্যাক্টিভিটিস করেছি, তার মধ্যে প্রফেসর আমাজউদ্দিন সাহেবের জন্য আমরা একটা গ্লোবাল কন্ডোলেন্স মিটিং করেছি। আমরা যারা এই বিভিন্ন দেশে এই কোভিডের সময় মারা গিয়েছেন আমাদের কমিউনিটি লিডার, বিশেষ করে ইউকেতে অনেক সুনামধন্য যাদের এই কমিউনিটিতে অনেক অবদান রয়েছে, যাদের কারণে আমরা আজকে মাথা উঁচু করে মানে হাঁটতে পারতেছি, রাজনীতি করতে পারতেছি অথবা কমিউনিটি ওয়ার্ক করতেছি, তাদের অনেকে আজকে এইবারই তারা মৃত্যুবরণ করে, তাদের জন্য আমরা দুয়ার মাহফিল করেছি। এছাড়া আস্তাদ ভাই বলেছেন ইতিমধ্যে আমাদের অর্গানাইজেশন কনস্টিটিউশন হয়েছে, অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের ওয়েবসাইট আন্ডার কনস্ট্রাকশন, ইনশাল্লাহ এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। লোগো হয়েছে, লোগো আমরা কয়েকটা মিটিং করেছি লোগো নিয়ে, শেষ পর্যন্ত আমাদের লোগো আমরা ঠিক করতে পেরেছি। ফাইন্যান্সের ব্যাপারে আমি যতটুকু বলতে চাই এটা হচ্ছে ফাইন্যান্স আমাদের অ্যাকাউন্টস, এটা মানে যেহেতু এটা গ্লোবাল অর্গানাইজেশন আমরা ডিসাইড করেছিলাম HSBC তে আমরা অ্যাকাউন্ট করব এবং এটা প্রায় শেষ পর্যায়ে, আমাদের অনেক সময় লেগেছে, প্রায় 3 মাস। মাহতাব ভাই আমাদের ফাইন্যান্স ডাইরেক্টর অনেক কষ্ট করেছেন, এই প্যান্ডামিকের সময় যাওয়া যায় না কিন্তু বারবার উনি চেঞ্জ করে যেসব ফর্ম আছে এই ফর্মগুলো কমপ্লিট করে উনি পাঠিয়েছেন, যার জন্য আজকে উনি আমার কাছে একটা ইমেল পাঠিয়েছেন যে ওরা আমাদের অ্যাকাউন্টস অ্যাপ্রুভ করেছে। তো অ্যাকাউন্টটা আশা করি উইদিন ফিউ ডেজ অ্যাকাউন্টস উইল বি অ্যাক্টিভ। তারপরে আর এমন কোনো কিছু না, কিছু কোয়েশ্চন আছে এগুলো আমি পরবর্তীতে আসবো। আমি এখন যেটা হচ্ছে যে আমাদের সরি আমার ডিস্টার্ব হচ্ছে, আমার নাতিন আমার বাতিজার মেয়ে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের অর্গানাইজেশন এখন কমপ্লিটলি
মানে খুব ভালোভাবে চলতেছে ইনশাআল্লাহ। আমাদের এখানে যারা আছেন আপনারা অত্যন্ত কষ্ট করতেছেন সবাই, এখানে আমি আর আসনাদ ভাই না বা মোহিত ভাই বা ওয়ালি ভাই না, সবাই আপনারা এই অর্গানাইজেশনে জড়িত আছেন। মোহিত ভাই, সালে ভাই সহ আমার তাহের ভাই বিশেষ করে অনেক কষ্ট করতেছেন। উনি প্রতিদিন প্রত্যেকটা মিটিং এর প্রেস স্টেটমেন্ট উনি দেন। আমার ডক্টর রুমায়ের সাহেব জয়েন করেন, রুমেল সাহেব জয়েন করেন বিদেশ থেকে প্রতি মিটিং এ, আমার ফয়সল সাহেব কাতার কুয়েত থেকে জয়েন করেন। তো আমাদের আপনারাই সোলাবাদ আলী বাবু ভাই জয়েন করেছেন আমাদের এক্সিকিউটিভ কমিটিতে, জেরিনা সরকার সাহেব নতুন জয়েন করেছেন আমাদের কমিটিতে। তো আমরা মনে করতে পারি যে আমার অর্গানাইজেশনটা আসলে রাইট ভাবে এগিয়ে যাচ্ছে, আমরা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এখন আমাদের যারা এক্সিস্টিং আছেন এখানে যারা আছেন, আমার দরাজ ভাই, মাতাব ভাই সহ, আমি যদি কারণ আমার লিটন ভাই বাসে আছেন, লিটন ভাই যার জন্য ওনার ক্যামেরাটা অফ আছে, উনি শুনতেছেন, সবাইকে বলছেন উনি শুনতেছেন। উনি এখন বাসে ঘরে আসতেছেন, তারপরে উনি মিটিং এ জয়েন করেছেন, উনি শুনতেছেন যাতে উনি আপডেট থাকেন। এই হচ্ছে আমাদের অর্গানাইজেশনের মানে এই পর্যন্ত অ্যাক্টিভিটিস। আমি যদি কিছু মিস না করি আসনাদ ভাই, আপনার কাছে আমি একটু দিয়ে যাচ্ছি, আপনি যদি মিটিংটা একটু ম্যানেজ করেন। আমার হচ্ছে আমার ইয়েতে ইন্টারনেট খুব ডিস্টার্ব করতেছে, আর একটা হচ্ছে আবার পরে আমার কিছু মানুষ আছেন যারা মানে ডিস্টার্ব করতেছেন পিছন থেকে। ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ ডিজি সাহেব। আসলে আবার আমি একটু আপনাদের কাছেই ফিরে আসতে যাচ্ছি, যেটা আমরা দ্রুত লয়ে আপনাদের কাছে এসছি, যেটা নাম্বার 5, আপডেট অন ইস্যুস। এটা কিছু কারেন্ট ইস্যু, কিছু পাস্ট ইস্যু। ডিজি সাহেবের রিপোর্টটা খুব সামারাইজ করলে আপনারা শুনলে খুশি হবেন। 3rd অক্টোবর, বেশি দিন আগের কথা নয়, মাত্র 2 মাস আগে আপনারা যেসব সাজেশন দিয়েছিলেন আমরা সেগুলো প্রায়োরিটাইজ করেছি। আমরা আপনাদের কাছে খুব শিগগিরই এটা বলার জন্য এসেছি যে ভেরি সুন ইউ উইল সি এ কমপ্লিট ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমাদের প্রিএম্বল থাকবে, there will be aims and objectives, some of the activities that the Director General have mentioned. এগুলো আমরা একা করিনি, আপনাদের সবারকে নিয়ে আমরা করেছি, and we made some success. সেগুলো ওয়েবসাইটে থাকবে। লোগো একটা আমরা বহু চিন্তা ভাবনা করে আমরা লোগো, একটা সুন্দর লোগো আপনাদের সামনে আশা করি সময় থাকলে আমরা, আপনার ডিজি সাহেব সময় থাকলে দেখাবেন। লোগোটাও আমাদের খুব পছন্দ হয়েছে, আপনারা আশা করি এটা অ্যাপ্রুভ করবেন। আর যেটা সামারাইজ হিসাবে বলা হয়েছে, আমাদের এই সাংগঠনিক কাজগুলো আপনাদেরকে টেনে আনা এবং আপনাদের কতগুলো জিনিস পরিপক্ক করা বা ম্যাচিওর স্টেটে নেওয়ার জন্য ডিজি সাহেব যেটা বললেন, নাও উই আর রেডি, আমরা এটাকে সামনে কিভাবে এগিয়ে নেব। তো এগিয়ে নেওয়ার কথা আপনাদের কাছে ফিরে আসার আগে দুটো জিনিস আমি একটু এমফাসাইজ করতে চাই। আপনারা প্রায়োরিটাইজ করতে বলছেন, লেখার মধ্যে অত বোঝা যায় না, কিন্তু আপনাদের সবার সাহায্যে আমরা, ওয়ালিউল্লাহ সাহেব সৌদি আরব থেকে প্রথমে হি ফ্ল্যাগড আপ দি ইস্যু যে জর্ডানে বহু মহিলা শ্রমিকরা দে আর বিং অ্যাবিউজড এবং তাদেরকে হেল্প করার কেউ নাই, যদিও there is an embassy. So immediately we didn't have time to consult you, but আপনাদের ডিরেকশন ছিল সেটাই বলার জন্য যে you gave us that mandate in the last meeting যে আপনারা প্রায়োরিটাইজ করে কাজ করবেন। তো ওখান থেকে এটা পাওয়ার পরে আমরা we contacted the প্রবাস কল্যাণ মন্ত্রণালয়, মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, ফরেন মিনিস্টারের সঙ্গে কথা বলেছি, and we insisted। এবং আরেকটা জিনিস আমরা বলতে চেয়েছি প্রেসার গ্রুপ হিসেবে, অচিরেই আশা করা যায় another 2-3 months আমাদের সেই ক্ষমতা হবে, আমাদের ওয়েবসাইট হবে, লোগো উইল বি অল ফোকাস। কাজে আমরা যখন একটা সরকারকে কথা বলবো, ওরা জানে যে যদি ওরা আমাদের কথা না শোনে তাহলে আমরা আইওলেতে যাব। আমরা অলরেডি ডিজি সাহেব এটা হয়তো নেক্সট মিটিং এ পেশ করবেন। আমরা উই আর ট্রাইং ফর অ্যাফিলিয়েশন, আমাদের কিছু কাজকর্ম তো হয়েছে সেগুলা দেখিয়ে। তবে এই জর্ডানের প্রসঙ্গটা আনার জন্য এইটুক বলছি যে আমাদের বাংলাদেশের ফরেন মিনিস্টারের চিঠি আমরা পরে পেয়েছি, উনি টেক্সট করেছেন আমাদেরকে। তার আগে প্রবাস কল্যাণ মন্ত্রী উনি রাত জেগে রাত 1:30টার সময় আমার সঙ্গে কথা বলেছেন। দ্যাট শোজ that collectively we are gaining some importance, and almost next day we got text messages from the Bangladesh embassy in Saudi Arabia that they are talking to the owners of those company, and they also assured us all the girls who
were being abused or being misused or ওদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, they will be reinstated, এইসব কথা বলেছে। তো এই কথা বলার পিছনে আপনাদের কাছে পেশ করার পিছনে একটা কারণ আছে, যে এখন আপনারা যে এজেন্ডাতে কথা বলবেন, আপনারা হাত তুলে বলবেন আমি অমুক জায়গা থেকে, এবং কোন ইস্যু, এই ইস্যুগুলা তো সেন্ট্রালি আমরা যদি বলি এক্সিকিউটিভ কমিটি সব করবে, সেটা তো হতে পারে না। আপনার সেই জন্য আপনাদের কাছে আসা। যেমন আরেকটা ইস্যু ইদানিং আমাদেরকে বিব্রত করছে খুব বেশি, যেটা হলো লেবাননে আমাদের প্রচুর মহিলারা আছে, তারা ডোমেস্টিক ওয়ার্কার্স, দে আর নট as visible as the NRBs in Jordan were. They were working in a factory, so they had mobile, they could mobilize. You have seen their video footage. Because there was video footage, it was easy for us to put pressure both on Bangladesh government, as well as Bangladesh government were later on agreeing that their Saudi Jordanian counterpart also helped. কিন্তু লেবাননের ব্যাপারটা অন্যরকম। I take this opportunity to throw it onto your floor. There are হাজার ডোমেস্টিক নারী শ্রমিক লেবাননে আছে। আর লেবানন গভর্নমেন্ট এমন একটা গভর্নমেন্ট, তার অর্থনৈতিক ইকোনমিক সিচুয়েশন ইজ ভেরি ব্যাড, and those individual workers are working in individual household, এখানে তাদের বেতন দেওয়া হচ্ছে না, বা those mentality যে once you are my slave you are almost like a slave। এখানে আমরা কি করতে পারি সেই ব্যাপারে আপনারা দিক নির্দেশনা দিবেন, আর আপনাদের অন্য কোনো ইস্যু থাকলে সেটাও বলবেন। তবে এজেন্ডা 5 ওপেন করার আগে আমরা যেটা কাস্টমারি আপনাদের সামনে, আমাদের 3 জন ডিরেক্টরকে আমরা আনতে চাই। একজন হলেন ডিরেক্টর ফর মিডিয়া রিলেশন KM আবু তাহির সাহেব, তাকে সবাই আপনারা চেনেন। তিনি আমাদের আপডেট দেন কিনা, কারণ তিনি আমাদের প্রচেষ্টাকে তিনি মিডিয়াতে ছড়িয়ে দেন। তিনি বলেন, আমাদের সঙ্গে শামসুল আলম লিটন সাহেব আছেন, উনি ডিরেক্টর ফর ইন্টারন্যাশনাল রিলেশন। এই দুজনের কাছে আমরা শুনতে চাই যে ওনাদের পক্ষ থেকে এই ইস্যুতে কোনো কথা আছে কিনা, দি পাস্ট যেগুলো আমরা করেছি এবং এখনকার লেবানন সহ, সৌদি আরবিয়া সহ, ভিয়েতনাম সহ আর কোনো ইস্যু আছে কিনা জেনারেল মেম্বারদের কাছে আপনারা তুলে ধরলে তারপরে তাদের কথা বলতে সুবিধা। সো আমি ফ্লোরটা ওপেন করলাম টু স্টার্ট উইথ KM আবু তাহির সাহেব, যদি থাকেন, কথা শুনছেন, আনমিউট করে যদি বলেন একটু। তাহির সাহেব, অন আইটেম নাম্বার 5, ইস্যুস এফেক্টিং গ্লোবাল বাংলাদেশিস, এই বিষয়ে আমরা কথা বলতে চাই এবং এখানে সবাই কন্ট্রিবিউট করবো আমরা। তারপরেই আমরা শামসুল আলম সাহেবের কাছে চলে যাব। তাহির সাহেব আছেন? তাহির সাহেব আছেন নাকি? তাহির সাহেব না থাকলে শামসুল আলম লিটন সাহেব আছেন? দুইজনকে তো দেখলাম আসাদ ভাই, পার্টিসিপেন্টে তো দেখলাম, দুইজনই তো আছেন। হ্যাঁ, তাহির সাহেবকে দেখতে পাচ্ছি মনে হয় নাকি? আর না থাকলে তাহের ভাই নাই। আচ্ছা, না থাকলে মহিদুর রহমান সাহেব যদি কিছু বলেন, কারণ উনিও এই বিষয়ে, বিশেষ করে লেবাননের ব্যাপারে ওনার কাছে কোনো আপডেট আছে কিনা, তাহলে আমাদের সব মেম্বারের কাছে আমি ফিরে যাব। থ্যাংক ইউ আসাদ ভাই, খুব সুন্দর আজকের মিটিং। কারণ আমাদের গ্লোবালি যারা ওমান থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে এবং আপনার ইউকের বিভিন্ন জায়গা থেকে যারা অংশগ্রহণ করছেন, সকলকেই আমাদের অর্গানাইজেশনে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আপনার সাথে যেটা কথা হয়েছিল এবং লাস্ট মিটিংয়ে যে রিপোর্টটা আমি দিয়েছিলাম, ওমানের এখানে আনোয়ার রশিদ সাহেব উপস্থিত আছেন, আজকের মিটিংয়ে আমি দাওয়াত দিয়েছি, উনি হয়তো কিছু বলবেন। তারপরে আমি ওনাকে বলছিলাম যে লিখিত একটা রিপোর্ট দেওয়ার জন্য আমাদের কাছে, তখন এটা আমাদের সংগঠনের নেতৃবৃন্দদের কাছে এটা আমরা পেশ করতাম। তো লিখিত এখন আমার কাছে আসে নাই, লেবাননের ওইটা অপেক্ষা আছে। করোনার সময় তারাও কিছু, লেবাননের ছেলেটা যার কাছে আমি বলছিলাম, সে খুবই অ্যাক্টিভ, তো সে করোনায় অসুস্থ থাকার কারণে সে রিপোর্ট গুলা দিতে পারতেছে না, বাট ইনশাল্লাহ ইট ইজ অন প্রসেস, আসবে ইনশাল্লাহ। আনোয়ার রশিদ সাহেব যেহেতু উপস্থিত হয়েছেন, উনি নিজেই আমি মনে করি যে উনি ওমান সম্বন্ধে কিছু বলতে পারবেন। আর এখানে ধরেন মিডল ইস্টে তো সব সমস্যা আমাদের এনআরবি যারা, এবং ইউরোপে কিছু কিছু দেশে যারা ইয়ে করেন, বিশেষ করে মিডল ইস্টে আমাদের শ্রমিক যারা যান,
প্রবাসীরা যারা মাইগ্রেট হয় সেখানে তারাই বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেন। এই সংগঠনটি তো তাদের জন্যই, যারা ডিপ্রাইভ, যারা সাফার করতেছেন বিদেশে গিয়ে, তাদের জন্য এই সংগঠনটা দাঁড় করানো হয়েছে। ইনশাআল্লাহ আমরা তো অনেক কাজ করেছি সোফার উইদিন দ্যাট প্যান্ডেমিক পিরিয়ড। এখন তো একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে মানুষের, তার মধ্যেও যে আমরা অনেক কাজ করতে সক্ষম হয়েছে, এই জন্য আপনাকে এবং ডিজি সাহেব এবং আমাদের সহকর্মী যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সাংগঠনিক ব্যাপারে যখন কথাটা আসবে তখন আপনি এওবিতে আমাকে দিতে পারেন, তখন আমি কথা বলবো। আর ওমান থেকে রিপোর্টটা নিতে পারেন আস্তাক ভাই। আচ্ছা, ওমান থেকে যিনি আসছেন সেই ভাই কি আছেন কথা? হারুনুর রশিদ সাহেব। হারুন রশিদ সাহেব, আপনি কি কিছু অ্যাড করবেন এই ইস্যুতে, যাতে যে আমাদের যারা কলিগসরা আজকে দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন তারা যদি জানেন, এবং তাদের মধ্যেও অনেক ইনফরমেশন আছে, তারা পার্টিসিপেট আমি দেখতে পাচ্ছি হারুনুর রশিদ সাহেব, আপনি কথা বলেন ওমানের। আনমিউট করে কথা বলেন রশিদ সাহেব। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভয়েস টোন বাই কোল্ডনেস। আমি এখানে নিউ কামার, আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় ভাইজান মাহিদুর রহমান সাহেবকে। আমি ওমান থেকে বলছি। একজন ওয়েটিং এ আছে, উনি রিকোয়েস্ট পাঠাচ্ছে তাকে অ্যাকসেপ্ট করার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি করতে পারবেন, আপনি তো কো-হোস্ট আছেন। জি বলেন, আপনি বলতে থাকেন। জি, আমি কি বলতে পারবো? জি জি বলেন, আপনি কন্টিনিউ করেন। আমাদের চেয়ারম্যান সাহেব। সরি, প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভয়েস টোনটা ভালো না। এখানে যে কোনো পারস্পরিক পরিস্থিতি আমার ওই ভয়েসটা একটু ডাউন। তারপরে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। একজন বাংলাদেশী হিসেবে ওমানের পক্ষ থেকে আপনারা সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। আমাদের বিশেষ করে তারা পৃথিবীর বিভিন্ন দেশে আমরা বাংলাদেশি বিভিন্ন কর্মে নিয়োজিত আছি। আমাদের অধিকারের জন্য আপনারা যে একটা সংগঠন দাঁড় করিয়েছেন, আসলে এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই। আমি আজকে প্রথম জয়েন করলাম, এবং আমার প্রিয় ভাইজান জনাব মাহিদুর রহমান সাহেবের অনুরোধে উনি আমাকে বলেছেন যে আপনি ওমান থেকে যদি আমাদের সাথে রিপ্রেজেন্ট করেন তাহলে আমাদের প্রবাসী পক্ষে আমরা কিছু জানতে পারবো। আসলে ওমানে আমাদের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই। আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমার নাম মোহাম্মদ এহসান হারুন রশিদ। আমি ওমানে দীর্ঘ 28 বছর আমি এখানে কর্মে নিয়োজিত। আমার প্রথম জব ছিল একটা বিজনেস কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ হিসাবে। তারপরে আমি ওইখান থেকে 2 বছর পরে লিভ নিয়ে আমি একটা ডিপ্লোম্যাটিক মিশনে অ্যাজ এ অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে লাস্ট 26 ইয়ার্স আমি কর্মরত আছি। ডিপ্লোম্যাটিক মিশন নামটা আমি আপনাদেরকে উল্লেখ করি, রয়্যাল থাইল্যান্ড এম্বাসি ইন ওমান। আমি বর্তমান রয়্যাল থাই এম্বাসিতে আছি লাস্ট 26 ইয়ার্স, এবং আমি বিভিন্ন অর্গানাইজেশনে জড়িত। এখানের মাঝে আমি একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি প্রথম আসার পর হইতে, কারণ আমি বাংলাদেশও একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে কাজ করেছি। এখানে আসার পরও আমি বিভিন্ন সামাজিক সংগঠন, বাংলাদেশ সোশ্যাল ক্লাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, এবং বিভিন্ন যেমন রাইটার্স ফোরাম, এখানে একটা রাইটার্স ফোরাম আমি গঠন করেছিলাম। যাক বিভিন্ন পারস্পরিক সমস্যার কারণে, এদেশের কিছু প্রশাসনিক সমস্যার কারণে ওটা 4-5 বছর কাজ করার পরে ওটা আমি কাজ অফ রেখেছি। 2007-তে ধরতে পারেন। তারপরে আমি বিভিন্ন পত্র পত্রিকার সাথে জড়িত ছিলাম, বিটিভিতে জড়িত ছিলাম 2002 থেকে 2007 পর্যন্ত। থ্যাংক ইউ হারুন রশিদ সাহেব। আমি ডিউ অ্যাপোলজি, আমি একটা কথা আপনার সমস্যাগুলো তুলে ধরেন। আমি একটা কথা আপনাকে বলি, আমাদের সম্মানিত সব সদস্য ওয়েট করছেন। আমাদের মূলত অর্গানাইজেশনটা তো গ্লোবাল বাংলাদেশিদের সাহায্য করার জন্য। এখন আপনার ওমানে মহিদুর রহমান সাহেব চেয়েছেন যে ওমান সম্বন্ধেও, ওমানে আমরা
অনেক বাংলাদেশি আছেন। আপনি যেহেতু রয়্যাল থাই এমবাসিতে চাকরি করেন, আশা করি বাংলাদেশিদের দুঃখ দুর্দশা যদি কিছু থাকে সেই কথা আমাদের সামনে তুলে ধরবেন, যে আমরা কোনোভাবে হেল্প করতে পারি কিনা। আর যদি ওখানকার এনআরবিরা মোটামুটি compared to all other NRBs in other countries and compared to the corona conditions that prevails in the whole world, যদি ওরা মোটামুটি ভালো থাকেন তাহলে আমরা অন্যান্য দেশের সমস্যায় যেতে পারি। আপনাকে শুধু এটুকু বলতে পারি যে যেহেতু আপনার দীর্ঘদিনের অবস্থান ওখানে, আমাদের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে, এখানে যাদের দেখছেন, কেউ কাতার থেকে, কেউ সৌদি আরবে থেকে, কেউ ফ্রান্স থেকে, কেউ ইউকে থেকে, কেউ আমেরিকা থেকে জয়েন করেছেন, আমাদের কলিগরা, তারা সব সম্মানিত ব্যক্তিত্ব, তারা আপনার মতোই কমিউনিটি কাজে সিদ্ধহস্ত, বহুদিন কাজ করেছেন। কাজেই তাদের পক্ষ থেকে আমি একটু আপনাকে বলছি যে আপনার যদি কোনো সমস্যা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এরকম করে আমাদের মিটিংয়ে আসবেন। আমি মনে করছি যে ওমানে আপাতত অন্যান্য এনআরবিরা যেরকম কুয়েত, জর্ডান, লেবাননে সাফার করছেন, সেরকম সাফারিংটা তেমন নাই। এটা কি ধরে নিতে পারি? তাহলে আমরা প্রায়োরিটাইজ করতে পারি। এটা আপনি কি বলেন? হ্যাঁ, এখানে বর্তমান যে সাফারিংটা এখন প্রবাসীরা করতেছে, আসলে আমাদের এখানে কথা গভর্নমেন্টের নিকট আমরা ওই বয়সে তুলে ধরতে পারতেছি না। এখানে আউটপাস ডিক্লেয়ার দিচ্ছে অ্যামনেস্টি ওমান গভর্নমেন্ট, প্রায় নিয়ারলি 90,000 ইলিগেল বাংলাদেশি এখানে অবস্থান করতেছে ওমানের গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক হিসেবে। এখন গভর্নমেন্টের যে আপনার আউটপাসের যে ডিক্লেয়ারটা দিচ্ছে, এখানে অনেক প্রবাসী বাংলাদেশে যাওয়ার জন্য আউটপাসে তারা অ্যাপ্লাই করছে, কিন্তু আমাদের এখানে প্রধান সমস্যাটা এয়ার টিকেট 4 হতে 5 গুণ এয়ার টিকেট অনেকের পক্ষে ক্যারিং করা সম্ভব না, কেউ ব্যক্তিগতভাবে সহযোগিতা করতেছে। আমিও এখন এখানে তো সম্ভব না পুরোপুরি তুলে ধরার। এখানে প্রথম সমস্যাটা হচ্ছে কিছু কিছু প্রবাসী তারা এতই সমস্যায় জর্জরিত যে তারা টিকিট কেটে দেশে যাবে, সমস্যা হচ্ছে, ওটা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সন্দেহ করতেছে বা সামাজিক ভাবে যে যতটুকু পারে নিজেকে উদ্যোগে সহযোগিতা করতে। আচ্ছা, আমি কি একটু অ্যাড করতে পারি? জি জি বলেন। আমি হারুন রশিদ সাহেবকে বলতেছি যে যেহেতু আপনার আজকে বয়সটা একটু ডাউন, আপনার কথা বলতে কষ্ট হচ্ছে, আপনাকে আমাদের চেয়ারম্যান সাহেব যেটা বলছেন যে ওমানে যদি আমাদের প্রবাসী বাংলাদেশিদের সমস্যা থাকে এগুলো আপনি দয়া করে লিখিতভাবে একটা সমস্যা না থাকে আমরা সমস্যা হবে এই সংগঠনের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। and we will stand by our expectation for NRB বাংলাদেশি ভাই বোনদের অবশ্যই দাঁড়াবো। তো আমার মনে হয় এখানে আমি আরেকজন লোককে পরিচয় করে দিয়ে দিয়েছি, সুইজারল্যান্ডের লুজানে থাকেন আমাদের শামীম বিশ্বাস, ভালো যোগ করেন সেখানে এবং শিক্ষিত মানুষ দেখায় এবং খুবই ভালো। উনি আছেন তো এখানে নাকি? শামীম বিশ্বাস আছেন এখানে। আচ্ছা, আমরা ওনার কথা পরে শুনবো, এজেন্ডাটা শেষ করে নিই। তো এই বিষয়ে ওমান সম্পর্কে আপনারা সবাই জানলেন, সম্বন্ধে আমি ব্রিফ করেছি। এখন আমি দেখতে পাচ্ছি শামসুল আলম সাহেব আছেন আমাদের সঙ্গে। আমি তো আজকে সারাদিন আব্দুল কাদের সালে সাহেবকে মিউট করতে হবে, সব কথা শোনা যাচ্ছে। সালে সাহেব, উইথ ডিউ অ্যাপোলজি, আপনি একটু মিউট করে কথা বলেন, আপনার যার সঙ্গে কথা বলছেন। যে শামসুল আলম লিটন সাহেব আছেন কিনা এখানে? জি, আমি আছি। আমার কথা শোনা যাচ্ছে? জি, এই এজেন্ডা আইটেম নাম্বার 5 এ আপনার আমাদের ডিজি ইন্টারন্যাশনাল রিলেশন শামসুল আলম সাহেব, ওনাকে আপনারা সবাই চেনেন। শামসুল আলম সাহেব আমাদের সব মেম্বাররা গ্লোবালি ওয়েট করছেন, তাদের কন্ট্রিবিউশনও এখানে থাকবে। এটাই মেইন এজেন্ডা আজকে, যে আমাদের আর কোনো দেশে কোনো ইস্যু আছে কিনা যেগুলো আমাদেরকে এখন প্রায়োরিটাইজ করার সুযোগ এনে দিবে। আপনার কথার উপরে এটা বেস করে আমি ফ্লোরটা আপনাকে দিচ্ছি, আপনি আনমিউট করে কথা বলেন। এরপরেই আমরা, যদি দেখতে পাচ্ছি আপনি বাসে, আমি এখন বাইরে,
আমি এখন অন দা ওয়ে, আমি আসলে 45 মিনিটস লাগবে আরো বাসায় পৌঁছতে। তো মাঝখানে আমি এক জায়গায় যাত্রা বিরতি করেছি। আমি এখন যে এজেন্ডাতে কথা বলছেন বিভিন্ন জি কান্ট্রির উপরে, জি আমার মনে হয় যেহেতু ইউকে তে আমরা আছি, ইউকের সমস্যার ব্যাপারে তো আর আমি ওমানের কথা শুনছিলাম, আর অন্যান্য যে জর্ডান এবং অন্যান্য ব্যাপারে আমাদের যে অগ্রগতি, এটা হচ্ছে ট্রিমেন্ডাস অগ্রগতি। আমার মনে হয় অন্য এজেন্ডাগুলো শুনি, আমার এওবি তে আমার একটা এজেন্ডা আছে, সেটা আমি তখন একটু আচ্ছা, আলাপ করব। ততক্ষণে আপনি বাসায় পৌঁছে যেতে পারবেন আশা করা যায়। জি 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 জি। আচ্ছা, এবং ধন্যবাদ। ওটা আমার ধারণা সবার একটু গুরুত্বপূর্ণ মনে হতে পারে আর কি। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। তাহলে আমি সেই এজেন্ডার জন্য ওয়েট করছি যে এওবি তে আপনি এটা ইনপুট দিবেন। তাহির সাহেব আছেন নাকি এখানে আমাদের? তাহির সাহেব যদি থাকেন, তাহির সাহেবকে পাচ্ছি না, উনি ব্যস্ত আছেন আমি বুঝতে পারি। তাহলে এটা আমরা আমাদের নিজেদের মধ্যে ফিরে আসি। আপনারা কেউ কথা বলতে চাইলে এই ইস্যুতে, যেমন আমি দেখতে পাচ্ছি কাউন্সিলর জব্বার ওয়েট করছেন, উনি এই বিষয়ে আমাদের এই কদিনের কর্মকাণ্ড উনি শুনলেন, ওনার বক্তব্যটা আমরা শুনেনি। কাউন্সিলর জব্বার, আনমিউটিং ইউ, আপনি যদি নিজকে আনমিউট করেন, and if you want to comment on this issue, particularly the achievement so far by Voice for Global Bangladeshis, and particularly on the item you suggested in the last meeting to prioritize, and we feel we have done it. So over to you, sir. কাউন্সিলর আব্দুল জব্বার, শুনতে পাচ্ছেন আমার কথা? ডু ইউ হিয়ার মি, জব্বার সাহেব? জব্বার ভাই আছেন নাকি আপনি? আপনি তো ছিলেন। দেখা যাচ্ছে। জব্বার সাহেব বোধহয় ইয়ে করতে পারছেন না। দেখি আমি করতে পারি কিনা। আমি করতে পারছি না, আমাদের ডিজি সাহেব এখানে নাই। তো আমি এইসব ব্যাপার আমি দেখতে পাচ্ছি শিকাগো থেকে শামসুল ইসলাম চৌধুরী সাহেব, প্রফেসর শামসুল ইসলাম চৌধুরী সাহেব এসছেন। ক্যান ইউ হিয়ার আস, প্রফেসর চৌধুরী? Yes, Assalamu alaikum সবাইকে। Assalamu alaikum. Welcome to our global meeting. আপনি কিছু কিছু শুনেছেন। I want your comments so that others can participate with you. বা আমাদের ভবিষ্যৎ করণীয় কাজ কি হবে, আগামী 2 মাস পরে হয়তো আমরা আবার মিট করব ইন দি নিউ ইয়ার। নিউ ইয়ার we hope will be better than this year. So over to you, Professor Shamsul Islam. আসলে আমি মিটিং এ একটু পরে জয়েন করছি, কারণ এখানে মাগরিবের নামাজটা 4:30 আমাদের সময়, শিকাগোর টাইম। Of course. তো আমি মিটিংটা পুরো শুনতে পাই নাই। তবে আমি ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি যেটা আর কি ফোরাম আর কি, ওখানে ইমেল, টেক্সট মেসেজ আমি ফলো করি, আর তোমার সঙ্গে তো কথা হয় মাঝে মধ্যে, কাজে আই নো এভরিথিং হোয়াট ইজ হ্যাপেনিং। এখানে শিকাগোতে আপনারা সবাই জানেন একটা বড় শহর, গ্রেটার শিকাগোতে প্রায় 10 মিলিয়ন পপুলেশন। তো বাংলাদেশি পপুলেশন যারা আছে তারা সবাই প্রফেশনাল, সাবাবের দিকে থাকে। কাজে অন্যান্য শহরে যেরকম সমস্যা প্রবাসীদের আর কি, যেরকম আমাদের কথা শুনলাম কিছুটা আর কি, তো এখানে ইলিগাল ইমিগ্রেন্টস আমেরিকাতে বাংলাদেশি খুব কম আর কি, তাদের সমস্যা আছে। সেটা বড় বড় শহর নিউ ইয়র্কে, শিকাগোতে, আই মিন ক্যালিফোর্নিয়াতে কিছু কিছু আছে, কিন্তু মিডল ইস্টে বা অন্যান্য দেশের তুলনায় সমস্যাটা খুবই কম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওখানকার সমস্যা কাউন্সিলর জব্বার সাহেব প্রস্তুত আছেন, আমি ফোন করছিলাম। ইউ ক্যান কল হিম নাও। কার কথা বলছেন? কাউন্সিলর আব্দুল জব্বার সাহেব। আচ্ছা, তো আমি প্রফেসর শামসুল ইসলাম সাহেব আমারই সহপাঠী, উনি রুজভেল্ট ইউনিভার্সিটির প্রফেসর। ওনাকে শুধু এইটুকু বলতে চাই যে আপনি আমাদের এই মিটিং এ এসছেন, আপনার ওখানে যদি কোনো তেমন বড় সমস্যা না থাকে, তাহলে আপনি এজ এ কমিউনিটি লিডার ইন দ্যাট এরিয়া ইউ হ্যাভ অলসো ইনফ্লুয়েন্স। আপনি বাংলাদেশ সরকার বা মনে করেন এখনকার যে প্রবলেমগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, লেবানন, জর্ডান, ওমান, সৌদি আরেবিয়া এবং ব্যাংকক পার্টিকুলারলি, ওগুলোতে সমস্যা আছে। ওগুলোতে যখন আমরা কাজ করব আপনার সাহায্য লাগবে। আশা করি আপনি ইউ উইল বি উইথ আস, কারণ কালেকটিভলি উই উইন। এইটাই হলো কথা। আমি এখন কাউন্সিলর জব্বার আমাদের এখানে একটু হাসান আমি অ্যাড করতে চাচ্ছি। বলেন।
যে মালয়েশিয়াতে কিছু লোকজনের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে আলাপ, যারা মালয়েশিয়াতে স্ট্যান্ডার্ড জি বা কোভিড-19 এর সময় বাংলাদেশের এসে তারা মালয়েশিয়াতে ফেরত যেতে পারছে না আর কি। তো জি। তাদের গুরুতর কোনো সমস্যা থাকলে ডেফিনেটলি আমি ফোরামে তুলে দেবো আর কি। এক্সেলেন্ট, আমরা ওইটা চাচ্ছিলাম। আমাদের আজকে এখানে নাই, আমাদের ওখানকার রিপ্রেজেন্টেটিভ একজন। আসবেন হাসনাত ভাই, আসবেন, আমি কথা বলছি। উনি একটু ফজরের নামাজ পড়ে উনি ওকে ঢুকতেছেন 2-3 মিনিটের ওকে ওকে। তো মালয়েশিয়া সম্বন্ধে আমরা শামসুল ইসলাম সাহেবেরও সাহায্য পাবো, এবং মালয়েশিয়ান গভর্নমেন্টও ভালো কিছু কাজ করেছে। আমাদের একটা চিঠি ইনফরমালি গিয়েছে ওদের, আমাদের আগের এক বাঙালির ব্যাপারে। কাজে আমি এই বিষয়ে সময় বেশি নিচ্ছি না। আমি হাত দেখতে পাচ্ছি হাসান আলী ভাইয়ের বোধহয়। তো জি জি, আমাকে আপনি একটু সময় দিলে একটু কথা আছে। নিশ্চয়ই আপনি এখানে বলতে চাইলে আমি একটু ভাবছিলাম যে কাউন্সিলর জব্বার সাহেবের কাছ থেকে শুনে নি, তারপরেই অসুবিধা নেই, অসুবিধা নেই। ধন্যবাদ আপনাকে। ওভার টু কাউন্সিলর জব্বার। Assalamu alaikum. জি স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। Thank you, Mr. President. My dear friend, Director General Wahid Ahmed, and everyone else. It's really nice to see everybody today. I can see it on my full screen. So everyone who's joined the meeting today, thank you for your time. This is a really important forum, and I'm really very pleased with the progress that's been made by the executive. A lot has happened in this short period of time. So can I personally thank you all for all the work that you've done to get this organization off the ground. I can see Oli Shab there. I can see lots of people there. Actually, I can mention everybody's name, but I'll just keep it short. I think the real thing is that in terms of what you're doing, particularly around the case in Jordan, was really very important. And the response, the speed in which you took on the issue and got a response, I really need to commend you for that. Thank you so much, because I saw the video footages on social media and I was very upset. I really was very upset. And I knew that these people needed help desperately. And I'm so pleased that our organization stood up for them and got the action to stop this harassment and get some kind of justice for them. So as well as I think one of the things I said at the last meeting was that we could do with prioritizing one or two things. I mean, obviously there would be ongoing issues like the Jordan case that you would need to pick up, and you can't prioritize those issues because they're ongoing, and nobody knows when these kind of issues are going to pop up, but we have to respond. So I'm in agreement you doing that, but on top of that, it might be helpful if some consideration was given to prioritize some items for next 12 months. I think that would be helpful. There's no criticism. I'm just suggesting that that might be a more constructive way of progressing what we want to progress. As I said before at the outset of the meeting, I am extremely grateful to the executive, particularly the office bearers, for the progress that you have made in this very short period of time, as well as dealing with the emergency issues that are cropping up. At some stage as well, that we might want to consider the issues around climate change and how that is impacting Bangladesh, and what role this group may have. There's lots of speakers, Mr. President. I'm happy to limit my contribution for the meeting at this point and say thank you for inviting me to say a few words. Thank you so much. Yeah, thank you. I can overhear our DG. You are back, so that will take some burden off from me. Councillor Jabbar, I'm coming back to you just to remind the colleagues here who are here who wants to speak. Number one, thank you very much because some of the directives that you left or suggestions you left, we have taken it on board, and you have quite rightly touched that ongoing problem will suddenly appear, like the one flagged up by Engineer Waliullah Mia from Saudi Arabia.
we have to take it. But long-term vision also, in DG's report, somehow it got not so flagged up. But I can assure you that we had a meeting with our almost, there is an organization called Global NRBs in the United States. We had a meeting with their executives, and we agreed that our long-term objective focused on the rights of overseas Bangladeshis, যে আমাদের রাইট গুলো দেশে এবং এই দেশে। তো প্রথম কথা হলো, দেশে যে কোনো রাইট করতে গেলে we need our ID. So we agreed that our immediate, if you can say, medium-term vision is to work for voting rights and IDs. If you don't have proper IDs in Bangladesh, joto jomi jama, whoever NRBs, whichever country, comfortable or uncomfortable situation, illegal or legal, we lose everything that we have in Bangladesh. So that is one objective. We agreed to work collaboratively with our counterparts in the United States. Also, we'll take it up with Bangladesh government, of course. So having said that, I want to give মাহবুব ভাই মালয়েশিয়া থেকে ঢুকতে চাচ্ছেন বোধহয়, আপনি আচ্ছা, ওয়াহিদ ঢুকাতে আমি এই ব্যাপারে খুব নাচার। আমি কিন্তু to keep the flow of the meeting, হাসান আলী সাহেব from Washington হাত তুলেছেন কয়েকবার। আপনি এই বিষয়ে কথা বলেন না। হাসান ভাই, আপনি একটু, মানুষ ওয়েটিং লিস্টে আছে, আপনি একটু ইয়ে করেন, কিভাবে করতে হয় অ্যাকসেপ্ট করেন। I'm not ready. আপনি আমার নামের পাশে আবার ক্লিক করেন, করে আমাকে মেক মি হোস্ট अगेन। Okay, I'm doing that. হাসান আলী সাহেব কথা বলেন, জি তারপরে ওয়ালিউল্লাহ সাহেব কথা বলবেন। জি, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে নি আমাকে? জি জি শোনা যাচ্ছে, জি পারফেক্ট। আচ্ছা, প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে ওমানের যে লাশ পাঠানোর ব্যাপারে, তারপরে জর্দানের ঘটনাটা, মহিলা শ্রমিকদের বিষয়ে আপনারা অতি সত্বর অর্জন করতে পারতেছেন, সমস্যার সমাধান করতে পারতেছেন। দ্বিতীয়ত আমি বলতে চাচ্ছি লেবাননের বিষয়ে, এই যে হাউস ওয়াইফ বা গৃহ শ্রমিক যারা, আপনারা লন্ডনে যে কমনওয়েলথ অফিস আছে এবং ওআইসির যে প্রতিনিধি আমার মনে হয় লন্ডনে আছে, ওদের সাথে একটু যোগাযোগ করে, এবং বাংলাদেশ এমবেসি থাকলে ওদের সাথে যোগাযোগ করলে মনে হয় এই লেবাননের বিষয়টা একটু কি করা যেতে পারে। দ্বিতীয়ত আমি আমেরিকা সম্বন্ধে বলি, শামসুল হক সাহেব চিকাগো থেকে বলছেন কিছু, বিশেষ করে নিউ ইয়র্কে বা এই ক্যালিফোর্নিয়াতে বাংলাদেশি আমরা 8 লক্ষর মতো, কিন্তু আমি বিভিন্ন পত্র পত্রিকার হিসাব মতে জানি মনে হয় 50,000-এর মতো বাংলাদেশি অবৈধ আছেন, কাগজপত্রহীন। আমরা চেষ্টা করতেছি, এই প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন মানে অলসো তার একটা দৃষ্টি আছে, আমেরিকাতে এই 12 মিলিয়ন মানে 1 কোটি 20 লক্ষর মতো অবৈধ লোক আছে, আমাদের বাংলাদেশি সহ 50,000। তো আগামী কংগ্রেসে হয়তো কোনো বিল আনা যায় কিনা এই ব্যাপারে আমি জনমত সৃষ্টি ফেসবুকের মাধ্যমে চেষ্টা করতেছি, যে আগামী কংগ্রেসে আমরা যে 435 জন কংগ্রেসম্যান, 100 জন সিনেটর আছেন, তাদের সাথে নিজ নিজ এলাকার কংগ্রেসম্যানের সাথে যোগাযোগ করে বাংলাদেশি সহ 1 কোটি 20 লক্ষ এই কাগজপত্রহীন লোকদের বৈধতার ব্যাপারে একটা বিল আনা যায় কিনা। আপনাদের প্রতি রিকোয়েস্ট হলো, আমরা যে 8 লক্ষ বাংলাদেশি আছি, আপনাদের সবারই আত্মীয় স্বজন কিন্তু আমেরিকাতে আছেন। তারপরে আপনাদের সংগঠনের অনেক প্রফেসর শামসুল ইসলাম সহ নিউ ইয়র্কে আরো প্রতিনিধি আছেন, সবার সাথে একটু ব্যক্তিগতভাবে যোগাযোগ করার জন্য, যে প্রত্যেকেই যেন তার এলাকার কংগ্রেসম্যান বা সিনেটরের সাথে এই বিষয়ে কথা বলে। আমি নিজে তো চেষ্টা করতেছি, আমি নিজেও ডেমোক্রেটিক পার্টির একজন ইলেক্টেড মেম্বার, এবং আমার কংগ্রেসম্যানের সাথে আমার এলাকার আমি এই কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। এই জায়গায় একটু আমি জানি যে ওয়াহিদ সাহেবকে আমি হোস্ট বানিয়েছি, কাজে হি উইল লুক আফটার যারা হাত তুলছেন। আমি এই জায়গায় একটা এডেন্ডাম এড করছি। হাসান আলী সাহেব, আপনি প্রফেসর শামসুল ইসলাম সাহেবকে পেয়েছেন শিকাগোতে, আমাদের ওয়াশিংটনে আছেন বাবু, উনি জো বাইডেন ক্যাম্পেরই লোক। আমি 3 জন প্রতিনিধি এবং সহকর্মী আছেন আমেরিকাতে ছড়িয়ে।
আপনারা আপনি যে কাজটা করছেন ছোট্ট একটা প্যারা লিখে আমাদের ডিজি সাহেবের কাছে পাঠিয়ে দিলে আর আপনাদের তিনজনের মধ্যে কোঅর্ডিনেশন থাকলে ইনশাআল্লাহ উইল বি thinking that we are from United States, we are working for the betterment of the NRBs in United States. এটা একটা বোধহয় আশা করি আমাদের কলিগদের পছন্দ হবে। তো এই ব্যাপারে আমি এখন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি শামসুল ইসলাম সাহেব এবং ওয়াশিংটনে আমাদের বাবু শরাফত হোসেন বাবু শরাফত হোসেন বাবু উনিও বাইডেন ক্যাম্পের একজন ইম্পর্টেন্ট পার্সোনালিটি এবং আমাদের কথা দিয়েছেন যে চলে গেলে আমরা ওয়াশিংটনে যাব, উইল হ্যাভ এ গ্লোবাল বাংলাদেশি সেমিনার দেয়ার। তো এটা আপনাদের কাছে শেয়ার করলাম। আমি এখন দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার ওয়ালিউল্লাহ সাহেব বহু সময় ধরে হাত তুলছেন। ওভার টু ইউ ওয়ালিউল্লাহ সাহেব। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি কিছু নোট করছি, সেটা হচ্ছে প্রথমত আমি জার্মানি থেকে, সৌদি আরব থেকে নয়। ওকে, এটা কোনো সমস্যা না। দ্বিতীয়ত হচ্ছে আপনারা কি এটা ছিল বসনিয়ার ব্যাপারটা আপনারা অবগত কিনা? বসনিয়াতে কিছুদিন আগে ডয়চে বেলে একটা নিউজ ছিল যেখানে অনেক বাংলাদেশি তারা একটা পাহাড়ের মধ্যে মানে বনের মধ্যে এরা শেল্ট করেছিল। তো রিসেন্টলি গতকাল ছবি ছিল সেটা যে এখন স্নো পড়ছে বসনিয়াতে এবং এই স্নোর মধ্যে তারা পাহাড়ের মধ্যে আছে। তো আসলে আমরা জানি না, আমাদের তো অনেক লিমিটেশন আছে, আমাদের করণীয় খুব শর্ট এই ক্ষেত্রে। বাট বাংলাদেশ সরকারকে এই ব্যাপারে হিউম্যান রাইটস অর্গানাইজেশন প্লাস বাংলাদেশ সরকারকে তারা কি কোনো ভূমিকা রাখতে পারে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে লোকগুলো এই ধরনের লোকগুলোকে এই বিপদগামী রাস্তা ঠেলে দেয়, সরকার কি কোনো রকম ভাবে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ল অ্যান্ড অর্ডার আন্ডারে আনতে পারে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বসনিয়া কিন্তু প্রচন্ড ঠান্ডা। আমরা যারা ইউরোপে থাকি আমরা মোটামুটি আইডিয়া রাখি যে বসনিয়া অনেক ঠান্ডা। তো এর মধ্যে এরা তো এদের তো কিছুই নেই, পাহাড়ের মধ্যে প্লাস্টিকের শেল করে থাকা, এটা তো ভয়াবহ একটা ব্যাপার। তো এই ব্যাপারে আমি জানি না আমাদের করণীয় কি, জিনিসটা নোট করে যদি কিছু করা যেতে পারে ডেফিনেটলি ওদের জন্য অনেক ভালো হবে। আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশ সরকার কয়েকবার, প্রবাসী কল্যাণ মন্ত্রী কয়েকবার বলছেন যে বাংলাদেশিরা যখন বিদেশে মারা যায় তাদেরকে বাংলাদেশ সরকার নিজ খরচে বাংলাদেশে নিয়ে যাবে। তো এখানে যখন আমরা কমিউনিটির কাজ করি, এখানে কিছুদিন আগে আমাদের এক স্টুডেন্ট মারা গেছে, এটাও আমাদেরকে সাপোর্ট করতে হয়েছে। এবং পলিটিক্যাল সেকার যারা, তাদেরকে সরকার কোনো সাপোর্ট করে না যদি না তাদের কোনো রিলেটিভ এদেশে না থাকে। ওরা বলে যে পুড়ে ফেলবে, তো পুড়ে তো আর ফেলতে দেওয়া যায় না একটা মুসলিমকে। তখন আমরা নিজেদেরই উদ্যোগে আমরা ফান্ডিং করে এই মৃতদেহকে ওর ফ্যামিলি চায় বাংলাদেশে আমরা পাঠিয়ে দিচ্ছি। তো সরকারের এই ব্যাপারে ওরা তো বলে যাচ্ছে, এটা কোনো অ্যাক্টিভিটিস আমরা রিয়েল লাইফে দেখছি না। তো এই ব্যাপারে কি আমরা কোনো কিছু করতে পারি কিনা, আমাদের একটা অ্যাপিল থাকে কিনা, যে আপনারা তো বলছেন মিডিয়াতে আসছে, তো এটা তো বাস্তবায়ন দেখতেছি না। এই দুইটা ইস্যু নিয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি হাত দেখতে পাচ্ছি অনেকেরই এই ব্যাপারে। খালি কবির সাহেব এক সেকেন্ড, আমি একটু ওয়ালিউল্লাহ সাহেবকে একটু বলছি এবং আপনাদের পার্টিসিপেশনের সুবিধার জন্য, so that you can participate and contribute, সব ব্যাপারেই কিন্তু বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের একটা রাইট অ্যান্ড জাস্টিস চাইতে হলে সরকার যে কোনো সরকারই থাক তার বিরুদ্ধে আমাদের একটু সোচ্চার হতে হয়, প্রেসার গ্রুপ। কিন্তু সেই জন্য এই আপনি বসনিয়ার ব্যাপারেও বললেন, এমবেসি গুলোর একটা দায়িত্ব আছে, হিউম্যান রাইটস এর একটা দায়িত্ব আছে। আমাকে অনেক সময় বলা হয়, আপনারা কি মনে করেন সেটা আজকে বলবেন, যে আপনারা হিউম্যান রাইটস এর কাছে নালিশ করেন। এখন হিউম্যান রাইটস কে নালিশ করে একটা পথ বেরোতে পারে, কিন্তু যদি আমরা আরো 6 মাস পরে, আফটার 6 months লেটস সে, ডিউ টু আওয়ার অ্যাক্টিভিটিস এবং আপনাদের সরব প্রেজেন্স will make it so strong that Amnesty International, if we complain, they will be able to send somebody there to verify. Kintu without strengthening your own position, if you go to Amnesty International, for example, or ILO and all that, we lose Bangladesh government.
বাংলাদেশ গভর্নমেন্টের উপরে প্রেসার ক্রিয়েট করতে গেলে আপনি যেটা বলছেন, প্রবাস কল্যাণ মন্ত্রী বলেছেন কোনো ব্যক্তি মারা গেলে তার লাশ পাঠানো বা লাশ পাঠানোর খরচা দিয়ে বাংলাদেশ সরকার দেবে। এটা যদি আপনাদের কাছে কোথাও কোনো ক্লিপ, বিকজ উই কান্ট রাইট টু বাংলাদেশ গভর্নমেন্ট, ফর এক্সাম্পল এই লেবানন হচ্ছে we had a clip on the issue of Jordan. We have seen how these ladies and the girls are suffering. এবং কাউন্সিলর জব্বার যেটা বলছেন সত্যি হৃদয় বিদারক। Your heart breaks looking at that YouTube. So what we want, we are trying to get some substantiative, either a video form or a letter form or something from Lebanon. Similarly, on Bosnia issue, of course, I know you are not in Bosnia, you are in Germany, but if any one of you can at least give me a clip or give the executives or anybody who know a clip that প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এই কথা বলেছেন on that date, I can take it up. We have now got that link with the প্রবাস কল্যাণ মন্ত্রী, যে নাকি যাকে রাত আমাদের সময় আপনাদের একটু সুবিধা হবে যে how you have organized this organization, যে এখান থেকে বিলেত থেকে বিকেল 5টায় যখন ফোন করা হয়েছে 5:30 তখন ওখানে 11:30 the মন্ত্রী was suffering from corona. He picked up my phone and উনি এই জর্ডান সম্বন্ধে জানতেন না। I said I'm sending the clip straight to you. পাঠিয়ে দিয়ে আমি নিচে গেছি to have my high supper. আমার মনে হয় যে অনারেবল প্রেসিডেন্ট আরো মনে হয় কথা আছে, পয়েন্টগুলো আপনি নোট আউট করেন এবং শেষে একটা সামাপ দিয়ে আপনি দিয়ে দিন। এগুলো আপনাদের জানার জন্য সুবিধা, যে খালি বললে তো এক এক জায়গা থেকে বললে হবে না। We need substantial something, either in writing. যেমন আপনি যদি ইভেন জার্মানির রিপ্রেজেন্টেটিভ হিসাবেও যদি আমাদের ডিজি সাহেবের কাছে একটা চিঠি পাঠান যে বসনিয়াতে এটা হচ্ছে, বা এই মন্ত্রীর কথার ক্লিপ দিয়ে বলেন যে অমুক তারিখে উনি এটা বলেছিলেন, সো উই হ্যাড টু সেন্ড এ স্টুডেন্ট লাশ ডেড বডি অন আওয়ার ওন অ্যাকাউন্ট, তখন আমরা প্রবাস মন্ত্রণালয়কে বলতে পারি হোয়াট ইজ দিস। ওয়ালিউল্লাহ সাহেবকে আপনি একটা দায়িত্ব দিয়ে দেন। কাজে আমি আপনাকে একটু অনুরোধ করছি যদি লিখিত ডিজির কাছে বা কিছু একটা দেন, বা ওই মন্ত্রীর বসনিয়ার ব্যাপারে একটা, আপনি বলছেন প্রবাস কল্যাণ মন্ত্রী বলেছিলেন, কোন দিন বলেছিলেন, সেরকম একটা কিছু থাকলেও আমাদের কেসটা পুট আপ করতে সুবিধা হয়। আশা করি আমি এটা সবার উদ্দেশ্যে এই জন্য বলছি, আপনারা বহু জায়গা থেকে, মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, আমাদের সেন্ট্রাল বডি থেকে অনেক রিকোয়েস্ট পাঠান, বাট দের ইজ নো এভিডেন্স ফর ইট। এভিডেন্স পেলে কাজ করতে সুবিধা হয়, এইটুকু বলছি আর কি। ধন্যবাদ। হাত তুলছেন আমাদের আনোয়ারুল কবির সাহেবকে আনমিউট করে দেওয়া হোক। জাস্ট সরি, আমি কুইক বলে দেই যে আমাদের তো ইন্টেনশন হচ্ছে যে আমরা ওয়ার্ল্ডের যে কোনো এনআরবি যে প্রবলেমে পড়ে আমরা তাদেরকে হেল্প করব। যখন বসনিয়ার ইস্যুটা আসছে আমরা যেভাবে অন্যভাবে করি, আমাদের এম্বাসি বা অন্যান্য জায়গা আছে আমাদের রিপোর্ট পায়, খালি ইস্যুগুলা নাই যে তাদের কি অবস্থা জানিয়া তাদের আমরা যে নিয়ম নীতি আছে এই নিয়ম নীতি আমরা যেতে হবে, এটি আমার বলা, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। সত্যি ওয়ালি সাহেব ঠিকই বলছেন। ওভার টু কবির সাহেব। সরি অনেকক্ষণ আপনাকে আমরা রেখে দিয়েছি, প্লিজ গো হেড। জি, ইটস ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার প্রেসিডেন্ট। আমি আমার পরিচয়টা একটু দেই। আমার নাম আনোয়ারুল কবির, আমি জার্মান বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ফাউন্ডার প্রেসিডেন্ট। আমি 42 বছর আছি জার্মানিতে। ইঞ্জিনিয়ার ওয়ালিউল্লাহ সাহেবের দৃষ্টি আকর্ষণ করে জার্মানিতে কিছুদিন আগে যে দুর্ঘটনায় একজন ছাত্র ইন্তেকাল করেছেন। আপনি একটু কোন শহরে আছেন আমি ঠিক জানি না, তবে আমরা তো দীর্ঘদিন সবার সাথে পরিচিত। আমাদের এখানে একটি অর্গানাইজেশন আছে শেষ ঠিকানা নাম, আমরা বিনামূল্যে আমরা লাশ পাঠাই বাংলাদেশে। তো এমবাসির সকলেই আমাদের এই অর্গানাইজেশনটা সম্পর্কে জানে, আর দূতাবাস থেকে যত রকম সহযোগিতা দরকার তারা এটা দীর্ঘদিন যাবৎ করে আসতেছেন। রাষ্ট্রদূত যেই হোক না কেন আমাদের সাথে স্বাভাবিক কারণে সম্পৃক্ত। কাজেই পার্টিকুলার জার্মানির বিষয়ে আমার মনে হয় এই ধরনের কোনো সমস্যা হবে না। যদি হয় আপনি
আমাকে আমার নাম্বার সবার কাছেই পাবেন, নিয়ে রাখবেন, ইনশাল্লাহ এই ধরনের কোনো জটিলতা হবে না। বসনিয়ার ব্যাপারে আমি মিস্টার প্রেসিডেন্ট আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, সিলেটের অনেক মানুষ লন্ডনে আছেন, মাহিদ ভাই, আমার ওয়ালিদ অসুদ্দিন ভাই, অনেক সবাই, আমি তো সবাইকেই চিনি, যাবতীয় চিনি। আপনারা তো ব্যক্তিগতভাবে আপনারা মন্ত্রী তো দুইজনেই আপনার খানদান, তো তার সাথে মাতিয়া এই সমস্যা তো ফাইল চালাচালিতে হবে না, ডাইরেক্ট টেলিফোন করে কথা বলেন। এখন কথাটা হচ্ছে আমাদের সক্ষমতা, আমাদের প্রফেশনালিজম, আমাদের ক্যাপাসিটি এন্ড ক্যাপাবিলিটি, আমাদের সদিচ্ছা, সততা, সমস্ত কিছু তো দেখতে হবে। তো সেই আঙ্গিকে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়ে বলি, কমিউনিটিতে কাজ করি, কিছু অভিজ্ঞতা 42 বছরের অর্জন হয়েছে, এটা তো অস্বীকার করা যাবে না। পার্সোনাল ইনিশিয়েটিভ নিয়ে যখন আমরা যেটা জানি এই কাজগুলিকে সমাধান দিতে হবে। আপনি কান্ট্রি ওয়াইজ যদি কথা বলেন, চ্যাপ্টার ওয়াইজ যদি কথা বলেন, ইউরোপ এবং আমেরিকাতে এই সমস্যাগুলি যে খুব একটা বেশি সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সমস্যাগুলি মিডল ইস্টে, ইভেন সাউথ আফ্রিকা, আপনার এই সকল দেশে প্রকট ভাবে আছে। আপনি সৌদি আরবেই যান না, কি ধরনের সমস্যা। বাংলাদেশ সরকারের পক্ষে এটা এককভাবে সামাল দেওয়া অত্যন্ত দুরূহ ব্যাপার। সেই স্টাফ, অফিসার, আপনার আনুষাঙ্গিক সমস্ত কিছু বিদ্যমান নয়। এটা আজকের সরকার বলে কোনো কথা না, বিগত 30 বছরের সরকার, আগামী 50 বছরের সরকার, কে কতটুকু করতে পারবে। বিকজ আমি ওয়ালি ভাই, আপনি শুনুন জানি আমারে, এরকম আমাদের প্রফেশনালিজমটা কোথায়। আপনি একজন ডিপ্লোম্যাটের সাথে কথা বলবেন, হতাশ লাগে। একজন জার্মান পার্লামেন্টের মেম্বারের সাথে যখন আমরা কথা বলি, আমরা যে ওয়েতে আলাপ করি, যেভাবে তারা আগায়, আমি আমার ডিপ্লোম্যাটের সাথে সেরকম সাড়া পাই না। তখন কি করতে হয়? ম্যানেজ করে নিতে হয়, বলতে হয় এটা এইভাবে করেন। কাজেই আমি জার্মানির ভাইকে আবার বলবো, আপনি জার্মানিতে অন্তত এইটুকু বলতে পারি, এই ধরনের কোনো সমস্যায় কোনো চিন্তা করবেন না, আমরা আছি এখানে। আর বাদ বাকি সকলকেই ধন্যবাদ দেই। এই এজেন্ডা আপাতত, পরে যদি প্রয়োজন পড়েন। রবি সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমি সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দিচ্ছি। একটু সেরে নেই, ওনাকে আমরা লুজ করতে চাই না। হি ইজ এ গুড এডিশন ফ্রম জার্মানি। ওয়ালিউল্লাহ সাহেবের যেমন শিকাগো, ওয়াশিংটন এবং নিউ ইয়র্কের একটা আমরা আমাদের কলিগদের একটা সমন্বয় করাতে যাচ্ছি, আপনি এবং ওয়ালিউল্লাহ সাহেবের সঙ্গে করাতে যাচ্ছি, এবং আপনার দীর্ঘদিনের অবস্থান আমাদের সংগঠনকে শক্তিশালী করবে। এবং আই অলসো বিলিভ দ্যাটস ওয়াই আপনি আমাদের ওয়েবসাইট হয়ে গেলে দেখবেন আমরা সব ভালো মানুষের খুঁজে বেরিয়েছি, এবং উই আর ট্রাইং টু গেট পিপল, যেটা বললেন কাজ, টু গেট সাম ওয়ার্ক ডান। এটা আমাদের এক্সিকিউটিভ কমিটিতেও আমাদের ফাউন্ডার মেম্বাররাও বিশ্বাস করেন যে ইয়োর ওন পার্সোনালিটি অ্যান্ড ইয়োর কন্ট্যাক্ট, বিকজ বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ লটস অফ লিমিটেশন, নট অনলি দিস গভর্নমেন্ট, পরম্পরা। এবং যেসব গভর্নমেন্টের সঙ্গে আমরা কাজ করতে যাচ্ছি তারা তেলের অহংকারে হোক আর যে কোনো কারণে হোক, মানবাধিকার, হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে বারবার। কাজে আমাদের মেইন উদ্দেশ্য, যেটা কাউন্সিলর জব্বার বলেছেন, লং টার্মটা কি? লং টার্মটা হলো ভালো মানুষগুলোকে নিয়ে আমরা যদি প্রতিষ্ঠিত ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি করতে পারি, এবং সেখানে দিস পার্সোনালিটিস থাকেন, তাহলে যে কোনো সরকারের সঙ্গে আমরা সমঝোতা এবং বোঝাপড়া করতে পারবো। আশা করি আপনি আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকবেন, আমাদেরকে সাহায্য করবেন, এবং যেখানেই কাছাকাছি দেশেও কোনো সমস্যা হলে আজ যাতে আপনাদের পাই। এইবার আমি অডিয়েন্স, কবির ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, অডিয়েন্সের কাছে যাচ্ছি, অনেকে চুপচাপ বসে আছেন। মিস্টার প্রেসিডেন্ট, আমি একটু সকালে জব চলে যাব। একটা মিনিট, আমি যেটা মানে প্রেসিডেন্ট সাহেবকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন যে অনেকের তালা আছে, চলে যাবেন। আচ্ছা, তাদেরকে প্রায়োরিটাইজ করে দেন। একটু শেষে গিয়া এখন যারা কথা বলবেন একটু নোটটা নিন, আপনি আপনার
সামাপের সময় আপনি সবাইকে একটু অ্যাড্রেস করে দেন নাকি কাইন্ডলি। যেটা ওই যে আমার ওয়ালিল ভাই যেটা বলেছেন, এটা আপনি আস্তাদ ভাই বলেছেন আমাকে একটু যোগাযোগ করেন। আপনি জানেন আমরাও হয়তো এখান থেকে বসনিয়ান গভর্নমেন্টের সাথে ডাইরেক্ট কিছু আমাদের লিঙ্ক আছে, আমরা হয়তো কিছু সাহায্য করতে পারবো তাদেরকে, একটু আপনাদেরকে জানেন। আর যেটা হচ্ছে যে যারা কথা বলবেন কাইন্ডলি সবাই প্রতি রেসপেক্ট করে বলতেছি, জানো অনেক রাত্রে হয়ে গেছে, বিভিন্ন দেশে সবাই আমাকে মেসেজ করতেছেন যে তারা মানে লম্বা সময় হয়ে যাচ্ছে, কারণ তারা অনেকেই প্রায়োরিটাইজ করে দেন। তো রুমেলের কাছে চলে যায়, তারপরে আমরা বাবু ভাই আর মানে আলম ভাইয়ের কথা শুনবো, তারপরে যদি কেউ কথা বলতে চান ইনশাল্লাহ আমাদের। ডিজি সাহেব, আমাদের ওই যে নতুন একজন লোক আসছেন মালয়েশিয়া থেকে, মহিত ভাই আপনি পরিচয় করে দেন। মহিত ভাই প্লিজ। মাহবুব ভাই শাহ, মাহবুব আলম শাহ, উনি চেম্বার অফ কমার্সের মাহবুব আলম শাহ। মাহবুব ভাই, আপনি মালয়েশিয়ায় আছেন, আপনার একটু পরিচয়টা দেন। আর আপনি আমাদেরকে কি করতে পারেন? আপনি তো এত সময় শুনলেন আমাদের সংগঠনের উদ্দেশ্য কি, তো এই ব্যাপারে আপনি কি করতে পারেন এবং আপনার মালয়েশিয়ায় যে আমাদের এক্সপার্ট এনআরবির কোন সমস্যা থাকে, আমি জানি আপনি অনেক কাজ করতেছেন সেখানে এনআরবিদের জন্য, তারপরে উই ওয়ান্ট ইউর কোঅপারেশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ মাহিত ভাই, and thank you আজকের এই ওয়েবিনারের চেয়ারপারসন and coordinator and all the members. শুভেচ্ছা from Malaysia. Actually আমি ওই কিছুক্ষণ সবার কথাই মানে মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি হাসানাত হোসেন সাহেবের কথার মানে প্রসঙ্গে এবং আমাদের আনোয়ার কবির সাহেব একটু বললেন যেরকম যে ডেড বডি গুলা পাঠানোর জন্য অ্যাকচুয়ালি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আওতার মধ্যে একটা প্রবাসী কল্যাণ ফান্ড আছেন, যেটা ফর অল দ্য এনআরবিস অল ওভার দ্য ওয়ার্ল্ড। সেই ফান্ডটাকে প্রপারলি ইউটিলাইজেশন করা হয় না। কাইন্ডলি নোট ইট। এটা যদি মানে আমাদের অনেক সময় ইন্টারাকশন হয় আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন সময়, যেরকম আমাদের এখান থেকে প্রায় প্রত্যেক দিনই ডেড বডি মানে বাংলাদেশে যায়, কারণ এখানে যেহেতু প্রায় মানে 10-12 লাখ মানে প্রবাসী শ্রমিক আছে, তারপরে আরো এনআরবিস যারা আছে আর কি, শ্রমিকদের কষ্টটাই বেশি। আলটিমেটলি আমাদেরকে যে জিনিসটা ফেস করতে হয় যে এই ফান্ডটা থাকার পরেও কিন্তু ওই যে কিছুক্ষণ আগে একজন ভাই বলে গেলেন যে তারা পয়সা তুলে তারপরে তাদের ডেড বডিটা পাঠাইতে হয়। এরকম আমাদের এখানে মানে প্রায় মানে এই জিনিসগুলো আমাদেরও করতে হয়, যেরকম ডেড বডি পয়সার জন্য পাঠানো যাচ্ছে না। বাট যদিও একটা ওয়ার্কফোর্স বা ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে মালয়েশিয়াতে প্রত্যেকটা হাই কমিশন মানে অন্যান্য দেশের সব বাংলাদেশের মানে ওই হাই কমিশন মানে ওই প্রবাসী কল্যাণ ডেস্ক আছে, তারপর এবং আপনার প্রবাসী কল্যাণের কাউন্সিলর আছে 2 জন, আপনার সেক্রেটারি আছেন আরো 2 জন। আলটিমেটলি মানে লোকবল আছে, বাট আমাদের ওই ফান্ডটাও আছে, কিন্তু এই ফান্ডটা প্রপারলি শুধু এইখানে না অন্যান্য দেশেও এই জিনিসটা কাইন্ডলি নোটিট। এটা আপনারা যদি কাইন্ডলি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে একটু সিরিয়াসলি কথা বলেন, তাইলে হয়তো দে ক্যান টেক সাম ইনিশিয়েটিভ একটু মানে এটা একটা সময় মানে করা হতো যে সম্পূর্ণ খরচ তারা দিবে, প্লাস মানে ন্যাশনাল ক্যারিয়ার যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা এটা ফ্রিলি ক্যারি করবে আর কি। আর এখানকার যে ওই বিভিন্ন ফুনারাল এজেন্সি গুলা, সেই এজেন্সি গুলাকে মানে ওই ফান্ডটা পেমেন্ট করতো মানে হাই কমিশন গুলো ওই প্রবাসী কল্যাণ ফান্ড থেকে। বাট এই জিনিসগুলা এই মানে ফান্ডের টাকাগুলো অন্য খাতে ব্যয় হয়, কিন্তু আমাদের প্রপার খাতগুলোতে ব্যয় হয় না। তো এই জিনিসটা আপনারা কাইন্ডলি যদি দেখেন, তাহলে যেগুলো মানে শ্রমিক নির্ভর যে দেশগুলা আছে এবং যেখানে বাংলাদেশের শ্রমিক বেশি, তাহলে এই জিনিসটা আমাদের এই শ্রমিকদের জন্য হোক বা প্রবাসীদের জন্য হোক বা এনআরবিদের জন্য হোক, যারা একটু মানে আর্থিক অসঙ্গতি বা অর্থনৈতিক দিক দিয়ে একটু মানে খারাপ অবস্থা আছে, তাদের এই জিনিসগুলো হয় আর কি। অনেক সময় তাদের পরিবারের জন্য খুব ভালো হয়। আর আলটিমেটলি এই সমস্যাটাই মেইনলি আমরা ফেস করি। আর অন্যান্য জিনিস কোভিড-19 এর সময় মানে উই আর ডুইং মানে আমাদের মানে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স এর পক্ষ থেকে, ইভেন আমাদের কমিউনিটির পক্ষ থেকে আমরা রেসপেক্টিভ মানে মন্ত্রণালয়গুলো, যেরকম আমাদের এখানে কোভিড-19 এর সময় যে যারা বাংলাদেশি স্টুডেন্টস, এখানে প্রায় 20,000-এর মতো বাংলাদেশি স্টুডেন্টস আছে, তারা মানে দেশেও যেতে পারতেছিল না এবং দেশের থেকে তাদের কোনো প্রপারলি ফাইন্যান্স মানে বা টাকা পয়সা আসতেছিল না। অন দ্যাট টাইম তারা খুব মানে সমস্যার মধ্যে পড়েছে এবং শ্রমিকরাও খুব সমস্যার মধ্যে ছিল, অনেকের চাকরি ছিল না এবং তারা যারা এখানে আছে মানে ডেইলি ওয়াজেস হিসেবে যারা কাজ করে মানে ডেইলি লেবার হিসেবে, ওদের মাসিক বেতনটা একটা ফিক্স আপ করা থাকে, কিন্তু মানে কাজে আসলে পয়সা পাবা, কাজে না আসলে পয়সা পাবা না। তখন মানে 2 মাস যখন কন্টিনিউয়াসলি লকডাউন ছিল,
তখন কিন্তু তারা কাজে যেতে পারতো না। বাট যদিও এখন আমাদের লকডাউন আছে, কিন্তু আমরা মানে আমাদের শ্রমিকরা কাজে যেতে পারতেছে। বাট কিছু কিছু জায়গাতে কিন্তু এখন হয়েছে যারা মানে কাজে যেতে পারতেন। এদেরকে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার একটা প্যাকেজ ঘোষণা করেছে আর কি। মানে ওই প্রত্যেকটা দেশে যে সমস্ত শ্রমিক শ্রেণীর লোকজনগুলো যারা মানে অসুবিধার মধ্যে আছে আর কি। তো এই জিনিসটা আপনার মানে তারা যেভাবে অ্যালোকেশনটা দিয়েছিল, সেই অ্যালোকেশনটা এটা হয় কি যে যদি তারা প্রপারলি হাই কমিশন গুলো বা এম্বাসি গুলো যদি তারা নিজেদের দায়িত্ব যদি মানে করে, তাদের কোঅর্ডিনেশনের মধ্যে তারা যদি কোনো আউটসোর্সিং কে যদি না দেয়, তাহলে হয় কি এটার মানে ওই প্রপারলি ডিস্ট্রিবিউশন হয়। যখন তারা এখানে ওই যে দলীয় ব্যাকগ্রাউন্ড হোক বা অন্যান্য ব্যাকগ্রাউন্ড হোক, তারা নিজেদের লোকজনদের মাধ্যমে যখন ডিস্ট্রিবিউশনে যায়, তখন আলটিমেটলি জিনিসটার মানে প্রবলেম হয়ে যায় আর কি। এই জিনিসটা এখানে হচ্ছে। আর আমরা যেটা করতেছি, আমরা মানে মন্ত্রণালয়গুলো মালয়েশিয়ার তাদের সহযোগিতা চেয়ে যখন আমরা মানে অনুরোধ করতেছি বিভিন্ন ভাবে, তখন তারা আমি একটা সময় বাংলাদেশি স্টুডেন্টদের যাতে ওই অসুবিধাটা হয়, আমরা প্রায় 1600-1700 স্টুডেন্টকে মানে এখানে সহযোগিতা মানে করেছি পার্সোনালি। তার পাশাপাশি যখন এটা অনেক হিউজ হয়ে গেল, যে মানে ওই সময় রমজান আসতেছিল, তখন আমরা মালয়েশিয়ান হায়ার এডুকেশন মিনিস্টার দাতো নোরাইনি আহমেদ, উনি কমনওয়েলথ ওমেন পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্টও ছিলেন, চেয়ারম্যান ছিলেন, উনি এখন সিনিয়র মিনিস্টার। তো ওনার কাছে যাওয়ার পরে তো উনি বললেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশিদের জন্য যদি আমার করতে হয়, তখন আমাকে সকল মানে ফরেন স্টুডেন্টদের জন্য করতে হবে। তাই আমি তখন ওকে অ্যাপ্রোচ করলাম যে তুমি প্রাইম মিনিস্টারের সাথে কথা বলো। কথা বললে হবে কি যে দ্যাট মিন্স তোমরা ফরেন স্টুডেন্টসরা এখানে পড়তে আসতেছে, ওদের একটা রেভিনিউ তো এখানে আছে মানে সারা ওয়ার্ল্ড থেকে। সো মানে হি ক্যান টেক দ্যাট অপরচুনিটি বিকজ মানে এখানকার সিচুয়েশন অনুযায়ী, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী তোমার জন্য একটা পজিটিভ। তো ও কথাটা নিল এবং সাথে সাথে প্রাইম কথা বলে সে পরবর্তী মানে জুম ওদের জুম ক্যাবিনেট মিটিং এ মানে পরবর্তী দিন নেক্সট ডেতে সেটা অ্যাপ্রুভ করে দেওয়াতে তারা 2 মাস শুধু বাংলাদেশি স্টুডেন্ট না, সারা মানে মালয়েশিয়াতে যত ফরেন স্টুডেন্ট আছে, লোকাল স্টুডেন্টদের সাথে সাথে মানে 3 বেলা খাবার তারা ফ্রি করে দিয়েছে আর কি। তো এই জিনিসগুলোকে যে যার যার অবস্থানে থেকে যদি মানে করতে পারে বা চেষ্টা করতে পারে, তাহলে হয় কি এই কানেক্টিভিটিটা খুব ভালোভাবে কাজ করে। আর এখানে যদি আপনাদের কোনো মানে ইউ আর অলওয়েজ ওয়েলকাম ইন মালয়েশিয়া ইফ ইউ ওয়ান্টেড টু take any assistance or anybody have any problems, so anybody just let us know, we will do the things as well. Thank you so much. আলম সাহেব, একটা প্রশ্ন সবার পক্ষ থেকে আমার মনে হঠাৎ এলো, যে এক হলো আমরা যে খালি বিভিন্ন সরকারের সঙ্গে একটা মারমুখী বা যুদ্ধ অবস্থায় যাব সেটা তো না। মালয়েশিয়ান গভর্নমেন্ট আপনাদের একটা বেনেভোলেন্ট গভর্নমেন্ট বলে আমাদের কাছে সুপরিচিত। আমাদের আগেরও কিছু নালিশ ছিল, সেগুলো দেখলাম ওনারা সুরা করেছেন। আপনি যেগুলো বলছেন সেটা আপনি যদি ফিল করেন, এটাও স্ট্রেংথেন আওয়ার অর্গানাইজেশন। যখন আমাদের ওয়েবসাইট হচ্ছে যে একটা চিঠি খসড়া করা যায় কিনা প্রেজিং দি গভর্নমেন্ট অর দ্য হোম মিনিস্ট্রি অন বিহাফ অফ এনআরবি, ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিদের পক্ষ থেকে একটা চিঠি যেতে পারে, তাতে ভবিষ্যতে কাছে সুবিধা হবে। যদি আপনি মনে করেন ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে আমাদেরকে একটু খসড়া করে দিলে আমরা সবার নামে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিদের পক্ষ থেকে যে তোমরা করোনাকালীন সময়ে এইসব জিনিস করেছো, সেটার লিডারশিপ আপনার কাছেই থাকলো। আমাদের একটা কম্বাইন্ড চিঠি গেল টু প্রেজ, সো দ্যাট সামটাইম অ্যাপার্ট ফ্রম ক্রিটিসাইজিং উই অলসো প্রেজ দি গভর্নমেন্ট হু অ্যাডহেয়ার্স টু হিউম্যান রাইটস, অথবা আমাদের কথাবার্তা একটু শোনে। এটা যদি লাভ হয়, তাহলে আপনি আমাদের ডিজি সাহেবের সঙ্গে একটু যোগাযোগ করে and stay with us, strengthen Voice for Global Bangladeshi in his future activities. Thanksgiving letter. আপনি যদি মনে করেন তাহলে আমরা করতে পারি আর কি। হ্যাঁ, না মানে মোস্ট ওয়েলকাম, কারণ তাহলে এটা তারাও খুশি হয়, ইন্সপায়ার্ড হয়। কারণ কয়েকদিন আগে একটা সমস্যা হয়েছিল যে কোনো আমাদের বাংলাদেশে এক প্রবাসী, সে আপনার ওই যে ওই লকডাউনের সময় ওয়ার্কারদেরকে যে মানে ধরা হচ্ছিল আর কি, এই জিনিসটা নিয়ে কথা বলাতে ছিলাম এই ব্যাপারে, হ্যাঁ মিডিয়াতে কথা বলাতে তখন তারা মানে তার জন্য ই করলো। বাট তাকে পরবর্তীতে ওই আপনাদের সোচ্চার হওয়ার কারণেই তাকে প্রপারলি সসম্মানে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং সম্পূর্ণ খরচ এরা বিয়ার করছে এবং আলটিমেটলি মানে এবং তাকে মানে ব্ল্যাকলিস্টও করা হয় নাই, বাট যেটা প্রথমে মানে যেভাবে অতটা ডিটেইলসে যেতে যাচ্ছিলাম না, কারণ আমাদের এক্সিকিউটিভ বডিতে আগের মিটিং এ এই মালয়েশিয়া নিয়ে আলাপ হয়েছিল। এখন আপনাকে পেলাম,
আমরা ভাবছি যে তাহলে গ্রাসরুট লেভেলে কাউকে পেলে আপনার চিঠির খসড়ার উপরে বেস করেই আমাদের সবার নামকে দিয়ে একটা থ্যাঙ্কস দিতে চাই যে এটা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিদ্ধান্ত নিয়ে ইনশাআল্লাহ করা যাবে। আসাদ ভাই কোনো অসুবিধা নেই। আসাদ ভাই, আমাদের ডিজি সাহেব একটু বাইরে গেছেন, আমাকে বলে গেছেন একটু হেল্প করার জন্য। আমি দেখতেছি কম্পিউটার এখানে দেখেন তো কে ওয়েট করছেন কথা বলার জন্য। একজন মানুষ হাত তুলছেন। একজন হলো সভাপতি হোসেন বাবু সাহেব ওয়াশিংটনের, রুমেল সাহেব প্যারিস থেকে, আর আলম সাহেব ডক্টর ওয়াহিদুল আলম সাহেব বোধহয়, আর শামীম বিশ্বাস সুইজারল্যান্ড। আমি বলি রুমেল সাহেবকে একটু, যারা আসছেন আমার মনে হয় নতুন থেকে শেষ করি, শামীম বিশ্বাস সাহেবকে দিয়ে দেন, তারপরে আমরা পুরাতন যারা আমাদের সাথে কথা বলছেন আস্তে আস্তে পরে কথা বললেন, তারপরে সভাপতি হোসেন বাবু, তারপরে আমাদের টিমের যারা আছেন রুমেল সাহেব, আলম সাহেব, তারা কথা বললেন। শামীম বিশ্বাসকে দিয়ে দেন কথা বলার দরকার। একটা সেকেন্ড, আমি জব সকালে চলে যাব, আমার হাতে 4 ঘন্টা বাকি। রুমেলকে দিয়ে একটা আমি 2 মিনিট সময় নিব মাত্র। অবশ্যই রুমেলকে দিয়ে দেন, আনমিউট করে কথা বলেন রুমেল। জি, আসসালামু আলাইকুম অনারেবল প্রেসিডেন্ট, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার সকালে জব যার জন্য আমি ঘুমিয়ে যাব, এর জন্য বেশি সময় নেব না। আমি শুধু আপনাদেরকে এই তথ্যটা দিতে চাই, কারণ এই প্রবাসীদের লাশ ভিক্ষা করে দেশে পাঠাতে হয়। ফ্রান্সের মতো দেশে মৃত্যুর পর যদি আপনারা প্রমাণ চান তাহলে আমি দেব যে এই লাশের টাকা নিয়ে মসজিদে মারামারি পর্যন্ত হয়েছে, এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই জায়গায় যখন একজন প্রধানমন্ত্রীকে সরাসরি দাঁড়িয়ে এগুলো প্রস্তাব দেওয়া হয়, তখন আমাদের মধ্যেই অনেক দানবীর সুযোগ সুবিধাবাদী তৈরি হয়। তারা বলে আমরা দেশে লাশ পাঠিয়ে দেবো, এখানে সরকারের কিছু করা লাগবে না, অর্থাৎ দায়িত্বটা তারা নিয়ে নেয়। কিন্তু প্রকৃতপক্ষে যখন প্রবাসীরা মরে তখন কিন্তু তাদের আর পাওয়া যায় না। এটা হচ্ছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য অনেকেই অ্যাডভান্টেজ দেয়। আরেকটা তথ্য আপনাদেরকে আমি দিয়ে দেই যে এই ফ্রান্সে পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তাকে একদম লিখিত আকারে প্রশ্ন করেছিলাম, আমি আমার নিজের হাতে লিখে দিয়েছিলাম মানপত্রটা, যদিও আরেকজন পাঠ করেছিলেন। সরাসরি তিনি সারা বিশ্বে প্রায় 1,30,00,000-এর উপরে প্রবাসী বাংলাদেশি আছেন, সেখানে 1% যদি মারা যায়, সেই 1%-এর লাশ বাংলাদেশ সরকারের বহন করার মতো ক্ষমতা নেই। একদম তথ্যভিত্তিক ভাবে পররাষ্ট্রমন্ত্রী ক্লিয়ারলি দিয়ে দিয়েছেন যে সরকারের সেই ক্ষমতা নেই। ওই জায়গায় আপনাদের কাছে আমার প্রশ্ন যে ইউরোপে সহ মিডল ইস্টের যেসব দেশে সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে পাসপোর্টের সমস্যা। আজকে পাসপোর্টের জন্য যে 5 বছর 7 বছর এই ফ্রান্সের মাটিতে আছে, পাসপোর্টের জন্য সে কাগজটা জমা দিতে পারছে না, তার লিগেল ওয়ার অনেকটা সুযোগ আসে। ইটালিতে আছে, পর্তুগালে আছে, মিডল ইস্টের সৌদি আরব, দুবাই অনেকে আছে, সৌদি আরবে অনেকে আছে, যাদের কথাগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে না, কিন্তু আমাদের কাছে অনেক কথা, আমাদের ইনবক্স গুলো ভরা আছে। হ্যাঁ, তথ্য প্রমাণ সহ আমি আপনাদেরকে দিয়ে দেবো যে পাসপোর্টের জন্য বাংলাদেশেও পাসপোর্ট পাচ্ছে না। এই যে লন্ডনের ভিসার জন্য অ্যাপ্লাই করবে, পাসপোর্ট নিয়ে হাহাকার, লাইনের পর লাইন, ধারে ধারে ট্রাভেলস ঘুরাচ্ছে, কিন্তু পাসপোর্ট পাচ্ছে না। এই সমস্যার সমাধানটা পররাষ্ট্রমন্ত্রী বারবার বলেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে সরকার ব্যর্থ হচ্ছে এই সমস্যার সমাধানে। এই জায়গাটায় জোর দিতে হবে। এজন্যই যেমন আপনাদেরকে বলতে পারি, কুয়েতে 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের ভিতরে জরিমানা দিয়ে বৈধ হওয়ার সুযোগটা আছে, কিন্তু প্রকৃতপক্ষে যান আপনি সেখানে পাসপোর্টের সমস্যার জন্য অনেকে জমা দিতে পারবে না। আপনারা হয়তো জেনেছেন যে সৌদি আরবে অনেক সময় ক্ষমা করা হয় এবং যে বৈধতার সুযোগ দেওয়া হয়, পাসপোর্ট ঠিক মতো পায় না, দালালদের খপ্পরে পড়ে অনেকেই কিন্তু ভাগ্য বঞ্চিত হয়। দুবাইয়ে অনেক আছে যারা ভিজিট ভিসায় গিয়েছে, কিন্তু ওখানে তো সরকার বারবার নতুন রুল চেঞ্জ করে, যার কারণে পাসপোর্ট পাওয়া হচ্ছে সোনার হরিণ পাওয়া। এই ফ্রান্সের মতো দেশে যদি আপনি তথ্য প্রমাণ চান তাহলে আমি দিতে পারবো। ইটালিতে অনেক আছে এই পাসপোর্ট সমস্যার জন্য। সুতরাং এটাকে নোটিস করে সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য সংসদে যাতে আলোচনা করা হয় প্রবাসীদের এই যে, অর্থাৎ তার প্রবাসীদের একটা ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন, প্রবাসীদের একটা পাসপোর্টের প্রয়োজন, অর্থাৎ দেশে গেলেও যাতে এক্সপায়ার্ড হয়ে গেলে তার পাসপোর্টটা রিনিউ করতে যাতে তাকে ভোগান্তির শিকার করতে না হয়। এই জায়গাটা ভালো করে পদক্ষেপ নিতে হবে। এবং পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কি করতে হবে, আমাদের অর্গানাইজেশনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে জোরালো ভূমিকার ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে এমন ভাবে পদক্ষেপ নিতে হবে, ক্যাবিনেটে এটা নিয়ে আলোচনা করতে হবে, অর্থাৎ ক্যাবিনেটে আলোচনা করার জন্য তাদেরকে ফোর্স করতে হবে। দ্বিতীয় হচ্ছে, মধ্যপ্রাচ্যের শুধু একটা সমস্যা না, শুধু আপনারা হয়তো জানেন কিনা জানি না, প্রায় 10 লাখ বাংলাদেশি আগামী 6 মাসের ভিতরে এই করোনা পরিস্থিতির জন্য দেশে যাবে। সারা বিশ্ব থেকে প্রায় 50 লাখ বাংলাদেশি বাধ্য হবে দেশে যেতে। অলরেডি ইতালি থেকে, ফ্রান্স থেকে, পর্তুগাল থেকে, অর্থাৎ জব না থাকার জন্য অনেকেই চলে যাচ্ছে। এমন পরিস্থিতি, অনেকেই সারা বিশ্ব থেকে 50 লাখের মতো যাবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন একবার যে এই প্রবাসীরা যদি দেশে যায় তাহলে চুরিচামারি বেড়ে যাবে, এই কথার উক্তি দিয়ে আপনাদেরকে বলে দিতে চাই এই তত্ত্বটা কিন্তু সম্পূর্ণ সত্য যে অনেক প্রবাসী বাংলাদেশে চলে যাবে এই করোনা পরিস্থিতির জন্য, কারণ জবলেস হয়ে পড়বে, নানান সমস্যার জন্য সে আর টিকে থাকতে পারবে না, মেস ভাড়া দিতে পারবে না, তার যে আপনার জীবনের যে চাহিদাগুলো পূরণ করতে পারবে না, তখন ব্যর্থ হয়ে এসে যাবে। আর সেই ব্যর্থতা থেকে অনেকেই কিন্তু আপনি স্ট্রোক করে অনেকেই প্রতিনিয়ত মারা যাচ্ছে, এই খবরটা হয়তো আপনাদের কাছে আছে যে আমাদের প্রবাসীদের মৃত্যুর যে হার সেখানে কিন্তু পার্সেন্টেজ আকারে স্ট্রোক করে হঠাৎ করে প্রবাসীরা মৃত্যুর সংখ্যাটা বেশি। আমরা আপনাদেরকে আমি একটা প্রপোজাল দিতে চাই, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের যে এক্সিকিউটিভ কমিটি আছে সেই কমিটির মাধ্যমে আমরা একটা মিটিং করতে পারি। মধ্যপ্রাচ্যে যতটা দূতাবাস আছে প্রত্যেকটা দূতাবাসের সাথে, অর্থাৎ দূতাবাসের একজন যদি হয়তোবা যদি হাই কমিশনার থাকেন হাই কমিশনার, বা তার প্রধান সচিব থাকেন প্রধান সচিব, তাদেরকে নিয়ে তাদের মুখ থেকে আমরা শুনতে চাই তারা প্রবাসীদের জন্য কি কাজ করছেন। এবং আমাদের ডিরেক্টলি, আমি আগেও বলছিলাম, যদিও আমার এখন এই পয়েন্টে আমি 1 মিনিট সময় নিচ্ছি, যে আমাদের ভুক্তভোগী প্রবাসীদের কথা শুনতে হবে। আমি যেভাবে আপনার সাথে কথা বলছি, যখন একজন ভুক্তভোগী সরাসরি আপনার কাছে কথা বলবে অন দ্য রেকর্ড, তখন আপনি এই কথার উপরে জোর পাবেন এটাকে আইডেন্টিফাই করতে, ভেরিফাইড করতে এবং সরকারকে প্রেসার ক্রিয়েট করতে। সুতরাং ভুক্তভোগী প্রবাসীদের কাছে রিচ করতে হলে আমাদের অর্গানাইজেশনকে সোশ্যাল মিডিয়ার আরো বিস্তার করতে হবে, আরো আমাদের তাদের কাছে যেতে হবে, অর্গানাইজড করতে হবে। এবং যদি আমরা শুধু মধ্যপ্রাচ্য না, বিশ্বের অন্যান্য দেশের যদি আমরা হাই কমিশনার বা প্রথম সচিবের সাথে একটা মিটিং কোন রকম করতে পারি, অর্গানাইজ করতে পারি, তাহলে সমস্যাগুলো অনেক ক্ষেত্রে প্রবাসীদের সমাধান হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। পয়েন্টগুলো নোট করলাম। অনেকে এই বিষয়ে, ঠিক এই বিষয়ে হলে কবি সাহেব এবং ওয়ালিউল্লাহ সাহেব কথা বলতে চান, খুব স্বল্প সময় যদি বলেন আগে ইস্যু। থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট আমাকে সুযোগ দেওয়ার জন্য। ফ্রান্সের সমস্যা নিয়ে আমার ভাইটি যে কথা বলেছেন, এই সমস্যাটা কিন্তু বেসিক্যালি আমাদের দূতাবাসগুলো, বাংলার দূত সারা বিশ্বেই বিদ্যমান। এখানে কতগুলো জিনিস আমাদেরকেও বুঝতে হবে যারা আমরা কমিউনিটিতে অ্যাক্টিভিটিস করি। আমি একটু উদাহরণের জন্য আপনাকে বলি, আপনাদের নিশ্চয়ই জানা আছে জার্মানি আমরা 2টা দেশ ছিলাম, ইস্ট জার্মান, ওয়েস্ট জার্মান। ইস্ট জার্মানিতে আমাদের যে দূতাবাস ছিল সেখানে 4 জন অফিসার ছিল, বাদ বাকি স্টাফ। ওয়েস্ট জার্মানিতে বনে যখন রাজধানী ছিল সেখানেও 4 জন অফিসার, বাদ বাকি সব স্টাফ। সঙ্গত কারণে 2 জার্মান যখন এক হলো, তাহলে আমরা 8 জন অফিসার পাই এবং ডবল স্টাফ পাওয়ার কথা, তা কিন্তু হয়নি। 4 জনের জায়গায় 4 জনই রয়ে গেল, সব কিন্তু কার্টেল হয়ে গেল। আব্দুল আজিজ সাহেব ক্যাবিনেট সেক্রেটারি ছিল, উনাকে আমি পার্সোনালি বললাম যে আজিজ ভাই এটা কেন? তো উনি আমাকে বলল যে এটা গরিব হওয়ার জন্য, অন্য কোনো কারণে বলতে পারি না। তো উনাকে আমি বললাম আচ্ছা আমি যদি আন্দোলন করি 1000 লোকের সিগনেচার নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং পররাষ্ট্রমন্ত্রী এই দৌড়ঝাঁপ করি, কোনো ফায়দা হবে? তুমি বললাম না, তুমি তো স্কুল ক্যাপ্টেন থেকে শুরু করে ক্লাস ক্যাপ্টেনও ছিলা, কিভাবে ফায়দাটা তুলতে হয় তুমি জানো না? তুমি তো আমার সাথে কথা বলতেছো, আমি তো ক্যাবিনেট সেক্রেটারি। আমি বললাম আমাকে 2 জন ডিপ্লোমেট বাড়াই দেন না, বলে তোমার সাহস অনেক বেশি, 1 জন পারবো কিনা আমি তোমার কথা দিতে পারি না, বাট বাই হার্ট এন্ড সোল আমি চেষ্টা করব। প্রকারান্তরে আমি ওনাকে নিয়ে অ্যাম্বাসেডর সাহেবের রুম থেকে ওনাকে বের করে আমি বললাম আমার সাথে আপনি পাসপোর্ট রুমে চলেন, দেখেন সিচুয়েশনটা কি। এখানকার লোকাল স্টাফরাও রাত 11টা পর্যন্ত কাজ করে কাজ সমাধান দিতে পারতেছে না। স্টুডেন্ট বাড়ছে, প্রবাসী বাড়ছে, স্টাফ বাড়েনি, আপনার অফিসার বাড়েনি। এখন যত গালাগালি এমবাসিকে করি না কেন, তার সক্ষমতা কোথায়? আমি অ্যাম্বাসেডর সাহেবকে বললাম আমি কিছু ছেলে দেই যারা ভলান্টিয়ারলি এখানে কাজ করবে। তো তখন তারা বলল যে এটাও তো মানে সমাধান না। আলটিমেটলি আব্দুল আজিজ সাহেব বিং এ ক্যাবিনেট সেক্রেটারি 1 জন ডিপ্লোমেট বাড়াইতে পারছে, আর 2 জন লোকাল স্টাফ হিসাবে পার্ট টাইম নিয়োগের পারমিশনটা দিয়েছে। ধন্যবাদ। এই যে লাল ফিতার দৌরাত্মটা, এই জিনিসটা কিন্তু, হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন যে
আমি এগুলো নিয়ে কাজ করেছি। সেম সমস্যাটা কিন্তু বাংলার দূত পৃথিবীর সব জায়গায়, স্টাফ কম, অফিসার কম, কাজ বেশি। এখন বিদেশে একটা অফিসার বা স্টাফ পাঠাইতে গেলে যে পরিমাণ খরচ, এফোর্ড করাও কিন্তু অত্যন্ত কঠিন। আর তার চেয়ে একটা বড় কথা হচ্ছে, আমি যেভাবে, যে ওয়েতে, যে উদ্যোগে কাজটা মাইনরিটি করতে চাই বা করার চেষ্টা করি, আপ টু টপ বটম পর্যন্ত আমি দৌড়াদৌড়ি করার আমার সক্ষমতা অথবা কি বলেন এনার্জি আছে, সেটা আমি করি। আমি না, শুধু আমার জার্মান কমিউনিটির আরো অনেকেই। তো এগুলো আমি মনে করি আমাদের মালয়েশিয়ার মাহবুব আলম সাহেব যেভাবে কথাগুলো বলেছে, আমি তার সাথে অনেকাংশে একমত। সমস্যা শুধু সরকার সমাধান কি করবে, সরকারের সক্ষমতা কি, তার চেয়ে তো আমার সক্ষমতা বেশি আছে। আমার এখানে ঢাকা থেকে যখন আপনার এক্সপোর্ট ফেয়ারের লোক আসে, ডাইরেক্টর সাহেব, উনি শীতে কাঁপতে থাকে, মাফলার মুখে জড়ায় বায়ারের সাথে কথা বলে। তাইলে আপনি আমার যে এখানে ইকোনমিক কাউন্সিলর অথবা মিনিস্টার হোয়াটএভার, তার যে পিএপিএস আছে, জার্মান মহিলাটা বা জার্মান ছেলেটা, ওরে পাঠাই দিলে তো অনেক বেশি আপনি আউটপুট এখান থেকে নিতে পারেন। ধন্যবাদ কবি সাহেব। এই ইস্যুতে পয়েন্ট পেয়ে গেছি আপনার। আমরা যদি একটুক্ষণ ওয়ালিউল্লাহ সাহেব এই বিষয়ে যদি হয় একটু বলে, আমরা শাহাদাত সাহেবের কাছে যেতে চাই। বাবু সাহেব, তারপরে শামীম বিশ্বাস। হ্যাঁ, তো ওয়ালিউল্লাহ সাহেব এই বিষয়ে আমরা সাম আপ করবো এই বিষয়টা। আমি এটা শর্ট করব। আমি আনোয়ারুল কবির ভাইকে বলছি, শেষ ঠিকানার সেলিম ভাইকে আমি খুব ভালোভাবে চিনি। ওনার সাথে অনেকবার কথা হয়েছে এবং আমি এনআরবিতে থাকি, ডুইসবার্গ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি। উনি আমাকে খুব ভালোভাবে চেনেন। সো বেসিক্যালি এনআরবিতে আমরাই কাজ করি, অন্য কোনো সংগঠন এখানে কাজ করার সুযোগ করেনি। এনিওয়ে, এইটা নিয়ে কথা বলতে চাই না, পরে ইনশাল্লাহ আপনার সাথে টেলিফোনে কথা বলবো। কিন্তু এই প্রপোজাল হতে পারে, আমরা বাংলাদেশিরা যে রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছি, বাংলাদেশ সরকার কিন্তু 3% আমাদেরকে দিচ্ছে, রাবার দিচ্ছে। আপনার সেটা মনে হয় জানেন, আমরা যারা বাংলাদেশে টাকা পাঠাই 3% আমরা পাচ্ছি কমিশন হিসেবে। সো আমি মনে করি যেই ছেলেটা বাংলাদেশ থেকে বিদেশের উদ্দেশ্যে আসে, সে তো বাংলাদেশের কিছু না কিছু কন্ট্রিবিউশন করেই। তো সরকার যদি চায় তাদের জন্য একটা অধিদপ্তর খুলে, এটা সমাধান হয় না এর মানে এই না যে ফিউচার আমরা সমাধান করতে পারবো। বাংলাদেশ কিন্তু এখন পিছিয়ে নেই, অনেক আগে যাচ্ছে। সো আমাদের অনেক পসিবিলিটি আছে যে আমরা রেমিটেন্স পাঠাচ্ছি, তার থেকে সরকার 3% না দিয়ে 2% দিলাম, 1% তোমাদের ফিউচার ফান্ডের জন্য রেখে দিলাম। ওকে, দিয়ে ওইটা দিয়ে আমাদের ব্যাকআপ, ইভেন মৃত লাশই না, ইভেন বাংলাদেশ যদি আমরা যদি বাংলাদেশে রিটার্ন করি, তাদেরকে সামাজিক এস্টাবলিশমেন্টের কোনো সুযোগ সুবিধা সরকার করে কিনা, আমাদের একটা প্রপোজাল সরকারকে দিতে হবে। আমি মনে করি সারানুই সরকার অনেক এলিট পিপল আছে, তাদেরকে যদি আমরা প্রপারলি একটা প্রপোজাল দিই, তারাও যদি বুঝে যে না ওকে উই ক্যান ডু সামথিং স্পেশাল ফর আওয়ার সিটিজেন, তাহলে এটা করবে ওরা। তো আমাদের সময় আছে, আমরা এখানে আমি মনে করি আপনারা অনেক স্কলার, এখানে আপনাদের দ্বারা সম্ভব একটা ভালো প্রপোজাল বের করে না আমরা, এবং সেটা সাবমিট করলে এই সমস্যার সমাধান আমরা করতে পারি। তবে একটা ওয়ে, সেটা হচ্ছে ওই যে আমরা রাবার যেটা পাচ্ছি, যেটা বোনাস যেটাকে বলেন 3%, আমাদের এটা তো আগে ছিল না। সরকার আমাদেরকে খুব কি বলবো উৎসাহ দিচ্ছে যেন বেশি করে রেমিটেন্স বাংলাদেশে পাঠাই। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে যদি আমাদেরকে যদি বলে যে ওকে তোমাদের 1% তোমাদের প্রতিটা নাগরিকের জন্য একটা অ্যাকাউন্ট ওপেন করা হলো, সে 1% সেখানে ডিপোজিট হচ্ছে, এটা আমাদের একটা কি বলবো যে পেনশন হতে পারে, যে ফিউচার ডেভেলপ আমাদের এস্টাবলিশমেন্ট ইন বাংলাদেশ, সেটা করা যেতে পারে। এই আর কিছু না। ওয়ালিউল্লাহ সাহেব অত্যন্ত মূল্যবান সাজেশনের ধন্যবাদ। এটা আমাদের একটা মিডিয়াম টার্ম বা লং টার্ম ভিশনের মধ্যে পড়তে পারে যে আমরা এই পার্সেন্টেজ, এটা আমাদের কিন্তু ডিরেক্টর ইন্টারন্যাশনাল রিলেশন শামসুল আলম সাহেব আসবেন, আপনারা শুনেছেন তার কথা। উনি বারবারই আমাদের অন্যান্য মিটিং এ বলেছেন যে একটা প্রবাসী যখন বিদেশে প্লেনে উঠতে চায়, সে একটা তহবিলে পয়সা দিয়ে আসে, সেটাতে বাই নাও কয়েক হাজার কোটি টাকা থাকার কথা। কাজে ওইসব বিষয়ে এবং আপনার কথা এবং আনোয়ারুল কবির সাহেব যেটা বললেন, সেগুলো আমরা মাথায় নিলাম। এই জন্যই আজকের মিটিংটা আসলে খুব ফলপ্রসূ। আপনাদের কন্ট্রিবিউশন ইজ এক্সেলেন্ট আমি মনে করি। তো আমি আপনারা অনুমতি দিলে শাহাদাত সাহেবের কাছে যাই। আলম সাহেব আলম সাহেব হাত তুলছেন,
আর শামীম বিশ্বাস, তিনজন আমার সামনেই আছেন। তো প্রথমে আমি ওয়াশিংটনে ফিরে যাই। সাদর সাহেব, প্লিজ আনমিউট। প্রেসিডেন্ট, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম টু এভরিবডি। আপনি আমাকে বারবার আদাব বলছেন। আমার নাম শরাফত হোসেন বাবু। সরি, আস্তে আস্তে অ্যাক্লিমেটাইজড হয়ে না যায়। না, ঠিক আছে শরাফত হোসেন, আপনি বাবু বললেই পারেন। বাবু ইজ ভেরি এটা ফর্মাল মিটিং, সেই জন্য আমি বাবু ডাকতে চাচ্ছি না না না, ইউ ক্যান কল মি বাবু, ইজ রিনাউন্ড নেম নাও ইন ওয়াশিংটন। সো আপনাকে অসম্ভব আপনার মডারেশন খুব ভালো লাগে আমার কাছে। আমি আপনাকে খুব সুন্দর উপস্থাপনা করছেন। থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট অ্যান্ড মিস্টার ডিজি, মিস্টার ওয়েদ, হি ইজ মাই ব্রাদার, মিস্টার মাহিদুর রহমান, থ্যাংক ইউ সো মাচ ফর ব্রিংিং মি অন ইউর বোর্ড। আমি মিস্টার মাহবুবকে দেখলাম মালয়েশিয়া থেকে, হি ইজ মাই ব্রাদার এন্ড ফ্রেন্ড অ্যাজ ওয়েল। আমি একটু কথা বলবো। আমি দেখেছি অনেকে ডিটেল, থ্যাংক ইউ, অনেকে ডিটেল, আপনি খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। থ্যাংক ইউ মিস্টার মাহবুব। আমরা অনেকে অনেক রকম কথা বলছি, লম্বা করে বলছি, বাট লম্বা না বললে বোঝানো যায় না। আমি একটু বলবো যে ওয়াশিংটন থেকে এক ভদ্রলোকের ওয়াশিংটন স্টেট নাকি ওয়াশিংটন ডিসি, এটা আমার একটা কোশ্চেন ওনার কাছে মিস্টার ওয়ালিউল্লাহ। আরেকজন আছেন শিকাগো থেকে, আর আমাদের নিউ ইয়র্ক থেকে আছেন আমাদের বোধহয় ইউএসএ নিউজ অনলাইনের মিস্টার সেলিম। আমি ওয়াশিংটন ডিসি, মানে আমি ভার্জিনিয়া থাকি, বাট ইটস এ গ্রেটার ওয়াশিংটন ডিসি এরিয়া, যেহেতু আমি ক্যাপিটালের পাশে থাকি। আমি কিছু কথা বলবো, যেখানে আপনারা অনেকগুলা কথা বলেছেন। মিস্টার আনোয়ার আল কবির, ফ্যান্টাস্টিক স্পিকার ফ্রম জার্মানি, ওনার কথাতে অনেক কথা আমার শর্ট হয়ে গেছে, কারণ অনেকগুলো কথা আমি বলার কথা ছিল। হি কাভার্ড অল দোজ চ্যাপ্টার্স রিগার্ডিং পাসপোর্ট ইস্যুস, বাট জনবলের কথা না। পাসপোর্ট ইচ্ছা করে খামখেয়ালি করে অনেক এমবাসি করে না, ইনক্লুডিং ওয়াশিংটন। এটা জনবলের কথাটা উনি বলেছেন, এটা ইটস এ ফ্যাক্ট। আমি ওনার সাথে সাপোর্ট দিচ্ছি, বাট এমবিসির স্টাফরা বাংলাদেশের মতো করে কাজ করে মিস্টার প্রেসিডেন্ট। তারা জার্মানি বা আমেরিকার মতো কাজ করে না এখানে। তারা ভাবে যে এখানে বাংলাদেশি এমপ্লয়ি রোজার দিনে যেরকম তারা স্যারি খায় এমবিসিতে বসে দুপুরবেলায়, তো ওরকম অনেক কথা বলতে পারি। এমবিসির লোকগুলা কিন্তু প্রপারলি প্রগ্রেসিভ হইতে কাজ করে। তারা শুধু শুধু আর যেহেতু দলীয় সরকার থাকে, অসম্ভব সাফার করে। আমাদের আমেরিকাতে পারছে না, কারণ আমরা অনেক কিছু স্টাবলিশ করে ফেলেছি, ইটস গোয়িং অন ইটস ওন। বাট মিডল ইস্ট বলেন, মালয়েশিয়া বলেন, আপনাদের ইউরোপে বলেন, পাসপোর্ট ইস্যু ইজ এ নাম্বার ওয়ান ইস্যু ইন হোল ওভার দ্য ওয়ার্ল্ড। তারা দিতে চায় না, ইভেন নো ভিসা রিকোয়ারমেন্ট ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আপনি বিশ্বাস করবেন না, মানে এমন ভাবে হাসাল করছে এখানে যে নো ভিসা দেওয়ার জন্য, যেটা মানে কোনো কিছুই করার প্রয়োজন নাই। এমন এমন জিনিস চাচ্ছি যাতে লোকটা ভিসা না পায়, অন টাইমে যেতে না পারে। একটা লোক মারা গেছে দেশে, নো ভিসা না নিয়ে গেলে প্রতিদিন 500 টাকা বাংলাদেশে ফাইন। এটা আমি আমার পরিবারের প্রায় 7 লক্ষ টাকা ফাইন দিয়েছিলাম 5 মাস থেকে। আমরা জানতাম না যে এক এক দিন 500 টাকা করে আমাদের ওই পাসপোর্ট যখন আপনার এক্সপায়ার হয়ে যায়। আপনাকে একটু বলছি আমেরিকার এই ইস্যুগুলা কেন। অনেকে ভাবছে যে প্রবলেম শুধু মিডল ইস্ট, নো, প্রবলেম উই হ্যাভ ইন হিয়ার অ্যাজ ওয়েল। এই তারা বললেন যে জনসংখ্যা, সেন্সাস ব্যুরোতে আপনি চেক করলে, ইফ ইউ গুগল করলে আপনি পেয়ে যান কোন দেশে কত সংখ্যা, কত লোক আছে। ইলিগেল শুধু নিউ ইয়র্কে আছে কয় লক্ষ, নট 50,000 হোল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইলিগেল তো প্রতিটা স্টেটই, তারা তো তাদেরকে ধরতে পারছে না, কারণ তাদের নাম্বারটা কাউন্টেড না। সেন্সাস ইমিগ্রেন্টদের যারা অবৈধ, তাদের তো নাম যাচ্ছে না, কিন্তু পেন্ডিং স্ট্যাটাস নিয়ে কয়েক লক্ষ লোক আমেরিকা আছে যারাও ইলিগেলের ক্যাটাগরিতেই পড়েন। তো আমি বলবো যে তারা ফ্যাক্ট ফাইন্ড করতে, আমাদের একটা পত্রিকা আছে, আমরা জার্নালিস্ট, আরেকজন জার্নালিস্ট সেলিম সাহেব আছেন, যে আমেরিকা থেকে যদি আমরা কেউ কথা বলি গ্লোবাল ফোরামে, we have to find some facts first. আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, they are my respected brother from Chicago and Washington State, maybe not from Washington DC. যদি লোকাল কেউ থাকে, আপনারা আসল সমস্যাটা বলেন। যেমন বাংলাদেশে কোনো নন আমেরিকান, আমরা যে এনআরবি, আমরা সবাই আমার এনআরবি যারা আমেরিকান সিটিজেন, আমরা দেশে গেলে এয়ারপোর্ট থেকে দেশ পর্যন্ত ভয়ানক সমস্যা ফেস করতে হয়। এবং আপনি ইদানিং, আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে বলছি না, লোকালি গিয়ে চাঁদাবাজি, গুম, হত্যা সবকিছুর ভিতরে পড়তে হয়, রিগার্ডলেস অফ এনি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। বিএনপি, আওয়ামী লীগ, যেই জাতীয় পার্টি, যাই যখন সরকার থাকে, তার দলীয় ক্যাডারদের মাধ্যমে মানুষ, সাধারণ ফরেনাররা খুব ভিকটিম হচ্ছে। আপনারা এদিকে খেয়াল করতে হবে যে আমরা কোথায় যাচ্ছি, কি পাচ্ছি। আর আমাদের আমেরিকার ব্যাপারে যেটা বলবো আপনাকে আমি, যে আমেরিকাতে সমস্যা যেটা আছে, সেটা এখানে মনে করেন টার্জান ভিসা লোক আসছে এখন, এটা নাম হয়ে গেছে। বিভিন্ন দেশ হয়ে, ইউরোপ হয়ে, ব্রাজিল হয়ে, এগুলা বাংলাদেশ সরকারকে বুঝতে হবে, যারা পাঠাচ্ছে তাদেরকে অ্যাওয়ার করতে হবে মিস্টার প্রেসিডেন্ট।
কত লোক যে মারা যাচ্ছে বনে জঙ্গল, আপনার হাজার হাজার মাইল এক দেশে এনে ছেড়ে দিচ্ছে, ওইখান থেকে গেল। এখানে আপনি টারজান ভিসা বললেই সবাই, নাটক দেখেছি একটা টারজান ভিসা নাটক বাংলাদেশে। নাটক দেখে তো সরকার কিছু দেখতে পারে যে নাটক হচ্ছে কেন, ফ্যাক্ট নিয়ে নাটক হচ্ছে। টারজান ভিসার নামে বাংলাদেশিরা ভয়ানক ভয়ানক ভিকটিম হচ্ছে। কিন্তু একটু খেয়াল করবেন যে টারজান ভিসাটা কি আসলে বাবু সাহেব বললেন, জঙ্গলে একদম মারা যাচ্ছে, আপনার কয়েক শত মাইল বন জঙ্গল ওখানে আপনার কলম্বিয়ায়, ব্রাজিলে, ওইগুলো দিয়ে পাড়ি দিচ্ছে ওরা, রাত দিয়ে 24 ঘন্টা আল্লাহটা ছেড়ে দিচ্ছে। দে আর সাফারিং লট। আজকে আমি বাড়াবো না বেশি, আমেরিকা থেকে আপনারা যেটাই বলবেন, আমি বাইডেন সরকারের সাথে আমরা সম্পৃক্ত বলবো না, আমরা বাইডেন ক্যাম্পেনের সাথে, বাংলাদেশিস ফর বাইডেন কাউন্সিল, দিস ইজ দ্য ফার্স্ট টাইম নন আনপেইড, তারা কিন্তু পে করে নাই, আমরা ভলান্টারিলি অফিসিয়ালি আমরা কাজ করেছি ওদের সাথে, our name on their website as well. বাংলাদেশের বাইডেন আমরা চেষ্টা করবো যারা ইলিগাল আছেন, আমি নিজেও আমাদের ইমিগ্রেশন ল ফার্ম, উই নো হোয়াটস গোয়িং অন। আমেরিকাতে কিন্তু বাংলাদেশ বা ইউরোপ, বা আমি জানি না ইউরোপের অবস্থা, মিডল ইস্টে যেরকম আপনার ব্যুরোক্রেসি প্রবলেম আছে, একটা ফাইল মুভ করে না দেশের মতো, আমেরিকাতে সেটা নাই, আমাদের ইউরোপে সেটা নাই মনে হয়। আমেরিকার কিন্তু যে কোনো কিছু যে কেউ কিন্তু ফেস করতে পারে, ওইসব সমস্যা আমাদের এখানে নাই। And thank you so much for giving me opportunity to talk in front of you guys. Note করলাম, and thank Mr. Mahidur Rahman, he's like my brother. Of course. Wherever he is, I'm with him. আমরা সবাই আপনার ব্রাদার, শুধু মাহিদুর রহমান নয়। His brother squad. আচ্ছা, এবার আমরা একটু ডক্টর আলমের কাছে ফিরে যাই। অনেকক্ষণ হাত তুলছেন, বয়স্ক মানুষ, অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সঙ্গে আছেন। টু ডক্টর ওয়াহিদুল আলম, উনি NHS এর সিনিয়র কনসালটেন্ট, ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমাদের এক্সিকিউটিভ মেম্বার। ওভার টু ডক্টর আলম, আনমিউট করে ফেলেন ডক্টর আলম প্লিজ। And thank you, Mr. President. I'll not take long time. I'm listening the discussion. I think a lot of issues been discussed, and I do share my views as well. And I feel as a matter of urgency, I think people, those who are stranded in these hills or forest in Bosnia, I think they need to be, reach, I think, either food or heating or rescued through Bangladesh High Commission. Or if we have any friend of our German friend over there, that's the way personal reach, I say. I think we know there's a Lebanon issue, but that probably is a bit longer process. That has to be through the paper and communication. I'll touch a little bit about this. We have difficulty in sending the dead, but we do also in UK, we collect money. But I don't know whether from your organization point, whether you could have tap any fund for the NRB banks. I understand Bangladesh run few NRB banks. So some of our directors and owner lives in UK and America. Probably if your personal communication, you can approach them and say, if they have any charitable money, so just to part of it can be spent for their transportation or transfer of the body to Bangladesh. But what I'll touch about this more organization, it's a wonderful organization. Those who had the vision, you have